গুড ইভিনিং। তো আমরা বলছিলাম যে আজকে কজ অফ প্যারাপ্লেজিয়া। হ্যাঁ, কজ অফ প্যারাপ্লেজিয়া আজকে বলবো। তো প্যারাপ্লেজিয়ার আসলে আমরা জানি যে হোয়াট ইজ প্যারাপ্লেজিয়া। প্যারাপ্লেজিয়া হচ্ছে উইকনেস অফ বোথ লোয়ার লিম্ব। হ্যাঁ, প্যারাপেরেসিস একটা টার্ম আছে, যেটা হচ্ছে পার্শিয়াল উইকনেস অফ বোথ লোয়ার লিম্ব। আর কমপ্লিট উইকনেস অফ বোথ লোয়ার লিম্ব সেটা আমরা বলবো যে প্যারাপ্লেজিয়া। আর পার্শিয়াল উইকনেস অফ বোথ লোয়ার লিম্ব নোন অ্যাজ প্যারাপেরেসিস। তো এইভাবে প্যারাপ্লেজিয়ার সাথে কিন্তু আমরা আরো কিছু টার্ম আসে আমাদের, তাই না? যেমন কোয়াড্রিপ্লেজিয়া। কোয়াড্রিপ্লেজিয়া মানে উইকনেস অফ অল ফোর লিম্ব। হ্যাঁ, আর সেইভাবে কোয়াড্রিপেরেসিস শব্দটাও আসে, পার্শিয়াল উইকনেস অফ অল ফোর লিম্ব। হেমিপ্লেজিয়াও আছে শব্দ। হেমিপ্লেজিয়া হচ্ছে তোমার উইকনেস অফ ওয়ান সাইড অফ বডি। হ্যাঁ, মানে রাইট আপার লিম্ব এন্ড রাইট লোয়ার লিম্ব যদি উইকনেস হয় তাহলে আমরা বলবো হেমিপ্লেজিয়া। বা লেফট হলে লেফট আপার লিম্ব এন্ড লেফট লোয়ার লিম্ব, মানে ওয়ান সাইড অফ লিম্ব বা বডি। হ্যাঁ, সেটা হেমিপ্লেজিয়া। মনোপ্লেজিয়া এরকম আছে, উইকনেস অফ ওয়ান লিম্ব, সিঙ্গেল লিম্ব। ডাইপ্লেজিয়া শব্দ একটা আছে, ডাইপ্লেজিয়া হচ্ছে উইকনেস অফ বোথ আপার লিম্ব, নোন এজ ডাইপ্লেজিয়া। তো যাই হোক, আমরা যদি কজ অফ প্যারাপ্লেজিয়া ডিসকাস করি, তাহলে আমার মনে হয় সবার আগে আমাদের জানা দরকার যে কোথায় কোথায় লেশন হলে প্যারাপ্লেজিয়া হয়, তাহলে আমরা কি কি কারণে হয় সেটা জানতে পারবো। হ্যাঁ, তো প্রথম আমি যদি উপর থেকে চিন্তা করি প্যারাপ্লেজিয়ার কজ, তাহলে সেটা হচ্ছে, প্রথম কজটা হচ্ছে কর্টিক্যাল প্যারাপ্লেজিয়া আমাদের। হ্যাঁ, কর্টিক্যাল প্যারাপ্লেজিয়া তার মানে ব্রেনে লেশন হলে কিন্তু প্যারাপ্লেজিয়া হয়। তাহলে ব্রেনে কোথায় লেশন হলে প্যারাপ্লেজিয়া হবে? ব্রেনে লেশন কোথায় লেশন হলে প্যারাপ্লেজিয়া হবে, সেটা হচ্ছে ব্রেনে যদি আমাদের তোমার প্যারাসেন্ট্রাল মিডিয়াল সার্ফেসের বোথ যদি প্রিসেন্ট্রাল জাইরাস, মিডিয়াল সার্ফেস অফ বোথ প্রিসেন্ট্রাল জাইরাস, এখানে যদি লেশন হয় তাহলে কিন্তু পেশেন্ট প্যারাপ্লেজিয়া নিয়ে প্রেজেন্ট করবে। চিন্তা করো তোমরা হুমান ক্লাসটা আমরা যে প্রথম ক্লাসে ডিসকাস করছিলাম, হুমান ক্লাসের লেগ এরিয়াটা কোথায় থাকে? লোয়ার লিম্বের এরিয়া। ও লোয়ার লিম্বের এরিয়া থেকে যে দুই সেরিব্রাল হেমিস্ফিয়ারের মিডিয়াল সার্ফেসে রাইট হেমিস্ফিয়ার থেকে লেফট লোয়ার লিম্ব, আর লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারে থেকে রাইট লোয়ার লিম্ব, এবং মিডিয়াল সার্ফেস দুইটা এইভাবে দুইটা দুইটা লাগানো থাকে, তাই না? তাহলে এই এর মাঝখানে যদি কোনো প্যাথোলজি, কোনো টিউমার হয়, স্লো গ্রোয়িং টিউমার হয়, বা কোনো যদি এখানে যদি লেশন হয়, তাহলে কিন্তু প্যারাপ্লেজিয়া নিয়ে প্রেজেন্ট করবে। সেটাকে আমরা বলি কর্টিক্যাল প্যারাপ্লেজিয়া। তাহলে কর্টিক্যাল প্যারাপ্লেজিয়ার কারণ হচ্ছে, যেমন প্যারাসেজিটাল ম্যানিনজিওমা যদি হয় তাহলে এটা কিন্তু, হ্যাঁ, ফক্স ম্যানিনজিওমা হলে এটা হতে পারে, ঠিক আছে? বা কোনো টিউমার, এরকম স্লো গ্রোয়িং টিউমার হলে স্লো অনসেট প্যারাপ্লেজিয়া হতে পারে। তাহলে একটা হচ্ছে আমাদের কর্টিক্যাল প্যারাপ্লেজিয়া, অথবা আমাদের ওখানে সেজিটাল সুপিরিয়র সেজিটাল সাইনাস থাকে, ওখানে যদি সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস নিয়ে আসে, তাহলে হঠাৎ করে একুট প্যারাপ্লেজিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? আবার যদি বাইল্যাটারাল এন্টেরিয়র সেরিব্রাল আর্টারি যদি প্যাথোলজি হয়, লেশন হয়, তাহলেও কিন্তু পেশেন্ট প্যারাপ্লেজিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, মানে স্ট্রোক, এন্টেরিয়র সেরিব্রাল আর্টারি স্ট্রোক, বাইল্যাটারাল। হ্যাঁ, অথবা অনেক সময় একটা আর্টারি দুই সেরিব্রাল হেমিস্ফিয়ারকে সাপ্লাই দেয়। হ্যাঁ, অনেক সময় ডেভেলপমেন্টালি সিঙ্গেল আর্টারি থাকে কিন্তু, তাহলে সেরকম হলেও কিন্তু আমাদের কর্টিক্যাল প্যারাপ্লেজিয়া এটা বলবো। হ্যাঁ, তাহলে কর্টিক্যাল প্যারাপ্লেজিয়া পেশেন্টের আসলে আমাদের কিন্তু আমাদের হিস্ট্রির সময় কিন্তু ওই যে হেডেক আছে কিনা, তার ভমিটিং আছে কিনা, কনভালশন আছে কিনা, অল্টারেশন অফ কনসিয়াসনেস আছে কিনা, এই হিস্ট্রিটাও নিতে হবে। হ্যাঁ, যদি এরকম থাকে তাহলে আমাদের মানে ডিডির মধ্যে ইম্পর্টেন্ট ইয়ে, মানে আমাদের ইয়ে হবে যে এটা লাইকলি কর্টিক্যাল প্যারাপ্লেজিয়া, মানে লেশন ইন দ্য সেরিব্রাল কর্টেক্স, মিডিয়াল সার্ফেস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স ইন দ্য প্রিসেন্টাল জাইরাস। হ্যাঁ, তো সেই রকম যদি হয় তাহলে অবশ্যই আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের কর্টিক্যাল প্যারাপ্লেজিয়া হতে পারে, ঠিক আছে? তো তখন আমাদের ওইভাবে ইভ্যালুয়েট করতে হবে, সেখানে ইনভেস্টিগেট করতে হবে যে সেরিব্রাল কর্টেক্স। আচ্ছা, তারপর আমাদের প্যারাপ্লেজিয়ারটা কোথায় হতে পারে হলে, আর একটা হতে পারে যে ডরসাল স্পাইনাল কর্ডে লেশন হলে হতে পারে। স্পাইনাল কর্ডে, তাহলে স্পাইনাল কর্ডে লেশন হলে কি কি ভাবে লেশন হতে পারে? স্পাইনাল কর্ডে আমাদের কম্প্রেসিভ মাইলোপ্যাথি হতে পারে ডরসাল কর্ডে। হ্যাঁ, কম্প্রেসিভ মাইলোপ্যাথি। আর একটা হতে পারে নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি। কম্প্রেসিভ মাইলোপ্যাথি গুলোর কি কি কারণ আছে? কম্প্রেসিভ মাইলোপ্যাথির কারণ আমরা বলবো যে আমরা জানি যে একটা হতে পারে ভার্টিব্রাল কজ, যেটা কমন হয়। হ্যাঁ, তারপরে হতে পারে যে তোমার এক্সট্রা ডুরাল, যেটা বা ভার্টিব্রাল যেটা বললাম।
আর একটা হতে পারে যে ইন্টারডুরাল বাট এক্সট্রা মেডুলারি, মানে আউটসাইড অফ দ্য স্পাইনাল কর্ড বাট ইনসাইড দ্য ডুরা, বা ডুরার মধ্যে আর কি। হুম, সেটা একটা হতে পারে। আর একটা হতে পারে ইন্ট্রামেডুলারি লেশন। এই ধরনের কোনো ভার্টিব্রাল লেশনে প্যারাপ্লেজিয়া হতে পারে, সেটা ডরসাল স্পাইনে যদি প্যাথোলজি হয়। তারপরে হতে পারে তোমার ভার্টিব্রা হলে হতে পারে ইনসাইড দ্য ভার্টিব্রা, যেটাকে আমরা বলি তোমার ইন্টারডুরাল বাট এক্সট্রামেডুলারি। হ্যাঁ, আর একটা হচ্ছে ইন্ট্রাডুরাল। তিন ভাবে হতে পারে। তাহলে আমরা যদি ভার্টিব্রাল বা আমরা যদি বলি যে এক্সট্রাডুরাল যেটা, সেটা কারণ কি হবে, যে একটা হতে পারে যে তোমার ট্রমা হতে পারে, কমন কজ, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, কেউ ফল ফ্রম হাইট, গাছ থেকে পড়ে যে প্যারাপ্লেজিয়া হতে পারে। হ্যাঁ, স্পাইনাল কর্ড ফ্র্যাকচার হয়ে স্পাইনাল কর্ডে কম্প্রেশন হতে পারে, সেটা হচ্ছে আমাদের এক্সট্রাডুরাল। এছাড়া টিউমার হতে পারে, পার্টিকুলারলি দ্য সেকেন্ডারি ম্যালিগন্যান্সি। হ্যাঁ, বোনসে যে টিউমার, ভার্টিব্রাতে যদি সেকেন্ডারি মেটাস্টেটিক টিউমার হয়, মেটাস্টেটিক লেশন, তাহলে বোনসে মেটাস্টেটিক লেশন কি কি হয়, সেটাও কিন্তু অনেক সময় প্রশ্ন ধরা হয়। হ্যাঁ, হোয়াট আর দ্য সেকেন্ডারি টিউমার, that what are the tumor causes the মানে মোর সেকেন্ডারি টু দ্য বোনস, এটা কিন্তু অনেক সময় প্রশ্ন ধরা হয়। তো এটা মনে রাখবা যে উপরে আছে থাইরয়েড, উপর থেকে যদি আমরা চিন্তা করি, থাইরয়েড কিন্তু বোনসে মেটাস্টেসিস হয় বেশি। তারপর আছে ইন কেস অফ লাংস আছে, লাংস, থাইরয়েড, লাংস, ওকে। তারপর ব্রেস্ট, ইন কেস অফ ফিমেল ব্রেস্ট, ব্রেস্ট কার্সিনোমা, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইন কেস অফ মেল পেটে যদি আসি, প্রোস্টেট, ঠিক আছে। আর একটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমা। তাহলে এই কয়েকটা কারণ কিন্তু কমনেস্ট কজ অফ মেটাস্টেসিস টু দা বোনস। তো এরকম যদি স্পাইনে যদি মেটাস্টেসিস নিয়ে প্যারাপ্লেজিয়া নিয়ে আসে, এবং আমরা যদি দেখি যে সেকেন্ডারি, যেটা লাইকলি হইতে পারে, অথবা কোনো পেশেন্টের যদি এরকম কোনো কার্সিনোমা থাকে, যেমন থাইরয়েড কার্সিনোমা, লাং কার্সিনোমা, নোন কার্সিনোমা, বা ইন কেস অফ ফিমেল ব্রেস্ট কার্সিনোমা, বা ইন কেস অফ মেল প্রোস্টেট কার্সিনোমা, হ্যাঁ, অথবা রেনাল সেল কার্সিনোমা, হ্যাঁ, তাহলে আমাদের মনে করতে হবে যে এই প্যারাপ্লেজিয়া ডিউ টু মেটাস্টেসিস টু দা স্পাইন। এবং এটা অবশ্যই ডরসাল স্পাইন। সার্ভাইকাল স্পাইন হলে কিন্তু কোয়াড্রিপ্লেজিয়া হবে, ডরসাল স্পাইন, ওকে। আচ্ছা, তো এখন গেল এটা। আর প্যারাপ্লেজিয়া তাহলে তোমার হতে পারে যে একটা বললাম যে এক্সট্রা ডুরাল হতে পারে। হ্যাঁ, ও ট্রমা হতে পারে, একটা হচ্ছে তাহলে ট্রমা হতে পারে, টিউমার হতে পারে, আর একটা টিউবারক্লোসিস। টিউবারক্লোসিস মানে স্পাইন টিবি হলে পটস ডিজিজ আমরা যেটাকে বলি, পটস ডিজিজ, এটা হয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে তোমার হতে পারে যে ইন্টারডুরাল যদি হয়, ইন্টারডুরাল কিন্তু হতে পারে তোমার এটা প্রাইমারি টিউমার হতে পারে, যেমন মেনিনজিওমা, ইপিন্ডাইমোমা, হ্যাঁ, সোয়ানোমা, বা নিউরোফাইব্রোমা, এগুলোতে হতে পারে, এটা দিয়েও প্যারাপ্লেজিয়া হতে পারে, কম্প্রেসিভ মাইলোপ্যাথি। আর একটা হতে পারে যে তোমার যে তোমার সেকেন্ডারি যেখানে হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, টিবিও হতে পারে, বা আমাদের আমরা একটা বলি যে সাবডুরাল এম্পাইমা, সাবডুরাল অ্যাক্সেস বা সাবডুরাল এম্পাইমা, এরকম স্পাইনাল কর্ডে হলে কিন্তু পেশেন্ট এরকম প্যারাপ্লেজিয়া নিয়ে আসবে। আচ্ছা, এরপর আসি আমরা যে আরেকটা হতে পারে এভিএম আছে, কিন্তু এভিএমও এরকম প্যারাপ্লেজিয়া করতে পারে, স্পাইনাল এভিএম। স্পাইনাল কর্ডে অনেক সময় আর্টেরিওভেনাস ম্যালফরমেশন হয়। হ্যাঁ, সেটা সাবঅ্যারাকনয়েড স্পেসে থাকে, সেটাও হতে পারে। আর একটা হচ্ছে যে ইন্ট্রামেডুলারি মানে প্যাথোলজি উইদিন দা স্পাইনাল কর্ড। এটা হলে তোমার প্রাইমারি টিউমার হতে পারে, যেমন গ্লায়োমা হতে পারে, ঠিক আছে। তারপর গ্লায়োমা হতে পারে, তারপর তোমার এদিকে মেনিনজিওমা এক্সটেন্ড করতে পারে, সোয়ানোমা এক্সটেন্ড করতে পারে, ঠিক আছে। ইপিন্ডাইমোমা হতে পারে। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে। আবার ইনফিল্ট্রেটিভ লেশন হতে পারে, যেমন ইনফিল্ট্রেশন ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে হতে পারে লিম্ফোমা, লিকেমিয়া, এগুলো স্পাইনাল কর্ডে। হ্যাঁ, এবং মেটাস্টেসিসও হতে পারে কিন্তু, ঠিক আছে। আবার স্পাইনাল কর্ডে কিন্তু টিউবারকুলোসিসও হতে পারে, বিশেষ করে আমাদের দেশে। তবে টিউবারকুলোসিস কিন্তু স্পাইনে কমন, এটা মনে রাখতে হবে, মানে ভার্টিব্রায়, বোনসে। হ্যাঁ, তাহলে প্যাথোলজি হতে পারে একটা, তাহলে ব্রেনে হলে হতে পারে, স্পাইনাল কর্ডে হলে হতে পারে, স্পাইনে হলে হতে পারে। স্পাইনের মধ্যে স্পাইন মানে বোনসে হলে হতে পারে, ডুরাল ম্যাটারের হতে পারে, এবং স্পাইনাল কর্ডে হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এগুলো জানলাম।
এগুলো কম্প্রেসিভ মাইলোপ্যাথি হতে পারে। আবার নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি কিন্তু কিছু আছে। নন কম্প্রেসিভ মাইলোপ্যাথির মধ্যে আছে আমাদের যেমন ট্রান্সভার্স মাইলাইটিস হতে পারে, ঠিক আছে, ভিতরে সিরিঙ্গোমাইলিয়া হতে পারে, ঠিক আছে, সিরিঙ্গোমাইলিয়া স্পাইনাল কর্ড, যদিও এটা সার্ভাইকাল কর্ডে বেশি হয়, তবুও তোমার ডরসালেও রেয়ারলি হতে পারে। হ্যাঁ, ট্রান্সভার্স মাইলাইটিস মানে হচ্ছে তোমার এটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, এগুলো পরে আমরা আলোচনা করবো কি কি কারণে হয় ট্রান্সভার্স মাইলাইটিস। হ্যাঁ, এছাড়াও তোমার কিছু হেরিডিটারি যেমন মোটর নিউরন ডিজিজ যার কারণে প্যারাপ্লেজিয়া হতে পারে, ভিটামিন ই ডিফিসিয়েন্সির কারণে হতে পারে, কপার ডিফিসিয়েন্সির কারণে হতে পারে, ঠিক আছে, এই ধরনের প্যারানিওপ্লাস্টিকের কারণেও প্যারাপ্লেজিয়া হতে পারে কিন্তু। তাহলে আমাদের এগুলো মাথায় রাখতে হবে প্যারাপ্লেজিয়ার কারণে। তাহলে এটা গেল, একটা গেল আমাদের তাহলে স্পাইনাল কর্ডের লেশন। তাহলে প্রথমে গেল ব্রেনের লেশন হলে হতে পারে, হ্যাঁ, মিডিয়াল সারফেস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, প্রিসেন্টাল জাইরাস। 2 নম্বর হচ্ছে স্পাইনাল কর্ড, ডরসাল স্পাইনে, ঠিক আছে। তাহলে আরো যদি নিচে নামি আমরা, যে স্পাইনাল কর্ডের ট্যাপারিং ইন যেটা, সেটাকে আমরা বলি কোনাস মেডুলারিস। কোনাস মেডুলারিসে লেশন হলে কিন্তু প্যারাপ্লেজিয়া হবে। তো এবং কোনাস মেডুলারিসের লেশন গুলো কিন্তু ওই যে যেটা স্পাইনাল কর্ডের প্যাথোলজি বলছি, কারণ বলছি, সেগুলোই হবে, ঠিক আছে, ট্রমা, টিউমার, টিউবারকুলোসিস, হ্যাঁ, এগুলোই। আচ্ছা, নিচে যদি আমরা লাম্বার স্পাইনে আসি, লাম্বার স্পাইন বা লাম্বো স্যাক্রাল স্পাইনে, সেখানে আমাদের জানি আমরা কর্ডাইগুনা থাকে, হ্যাঁ, তাহলে কর্ডাইগুনা সিনড্রোম হলেও কিন্তু প্যারাপ্লেজিয়া হবে, হ্যাঁ, কর্ডাইগুনা সিনড্রোম। তাহলে কর্ডাইগুনা সিনড্রোম কি কারণে হতে পারে? ওগুলো একই কারণ, হ্যাঁ, ট্রমা হতে পারে, টিউমারের মধ্যে সেকেন্ডারিজ হতে পারে, প্রাইমারি টিউমারও হতে পারে ওখানে, ঠিক আছে, যেমন নার্ভ রুটে যদি টিউমার হয়, ঠিক আছে, নিউরোফাইব্রোমা, ঠিক আছে, ইপিন্ডাইমোমা অনেক সময় হয়, এক্সটেন্ড করে, তাহলে এগুলো হলেও হতে পারে, টিউবারকুলোসিসও হতে পারে কিন্তু, হ্যাঁ, মনে রাখতে হবে এগুলো। মোটামুটি স্পাইনাল কর্ডের যে এগুলো প্যাথোলজি, স্পাইনের সব, সেটা বলো ডরসাল স্পাইনে হোক, কোনাস মেডুলারিস এবং কর্ডাইকুনা, সবগুলো কিন্তু একই রকম প্যাথোলজি, ঠিক আছে। তবে কর্ডাইকুনা এবং ইয়াতে কিন্তু কম্প্রেসিভ মাইলোপ্যাথি বেশি হয়, কোনাস মেডুলারিস এবং ইয়াতে নন কম্প্রেসিভ হয় না। মাইলোপ্যাথি তো, কর্ডাইকুনা তো মাইলোপ্যাথি না, কর্ডাইকুনা হচ্ছে লোয়ার মোটর নিউরন, নার্ভ রুটে প্যাথোলজি, তাহলে কর্ডাইকুনা সিনড্রোমে হতে পারে। আচ্ছা, তারপরে কর্ডাইকুনা থেকে যদি বের হয়, কর্ডাইকুনা গুলো বের হয়ে কি হয়, আমাদের লাম্বোস্যাক্রাল প্লেক্সাস তৈরি করে, তাই না? তাহলে বাইলেটারাল প্লেক্সোপ্যাথি যদি হয়, তাহলেও কিন্তু তোমার বাইলেটারাল লাম্বোস্যাক্রাল প্লেক্সোপ্যাথি, সেটাও প্যারাপ্লেজিয়ার কজ, মনে রাখতে হবে, হ্যাঁ। তারপরে তুমি আরো নিচের দিকে আসো, প্লেক্সোপ্যাথি আমরা আসি, প্লেক্সোপ্যাথির পরে আমরা যদি আসি নিউরোপ্যাথি, ঠিক আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি। তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে কজ অফ প্যারাপ্লেজিয়া। এরপরে আসি আমরা নার্ভ এবং মাসুলের জাংশন, নিউরোমাসকুলার জাংশন ডিজিজ, যেমন মাইস্থেনিয়া গ্রেভিস, যেও প্যারাপ্লেজিয়া হতে পারে পেশেন্টের। তারপর প্রাইমারি ডিজিজ অফ মাসল, মায়োপ্যাথিতেও তোমার প্যারাপ্লেজিয়া হবে। তাহলে খুব সুন্দর করে উপর থেকে আমি বললাম, হ্যাঁ। আর একটা লাস্ট ইম্পর্টেন্ট একটা কজ অবশ্যই বলবো, সেটা হচ্ছে তোমার কনভার্সন ডিসঅর্ডার বা হিস্টেরিয়ার সাইকোজেনিক বা মেলিঙ্গারিং, হ্যাঁ, সাইকোজেনিক প্যারাপ্লেজিয়া। That means paraplegia due to psychological cause. There is no pathology in the organ. There is no organic pathology. Okay, pathology due to functional cause. যেমন দেখা গেছে যে একজন স্টুডেন্ট পরীক্ষার আগের রাতে তার উইকনেস অফ বোথ লোয়ার লিম্বস, এটাকে আমরা বলি কনভার্সন ডিসঅর্ডার হতে পারে কিন্তু, হ্যাঁ, এটা সাইকোলজিক্যালি কনভার্সন ডিসঅর্ডার হতে পারে। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে, যে দেখা যাচ্ছে যে একজন আসামি কোর্টে হাজিরা হতে হবে, সে ইচ্ছা করে বললো যে আমি, আমার পা দুটো নড়তেছে না, পা নড়ে না, আমি কিভাবে যাবো, এটাকে আমরা বলি মেলিঙ্গারিং। তাহলে মেলিঙ্গারিং আর তোমার মানে দুটোই সাইকোজেনিক, কিন্তু মেলিঙ্গারিং আর কনভার্সন ডিসঅর্ডার বা হিস্টেরিয়া দুইটা কিন্তু এক না, ঠিক আছে, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, একটা ইচ্ছা করে করে আর একটা সাইকোলজিক্যাল কারণে হয় প্যারাপ্লেজিয়া। তাহলে আমরা যদি আবার আলোচনা করি প্যারাপ্লেজিয়ার কজ উপর থেকে, তাহলে উপর থেকে আবার মনে করার চেষ্টা করো। উপর থেকে আমরা যদি বলি, এটা হচ্ছে কর্টিক্যাল প্যারাপ্লেজিয়া। ওকে, কর্টিক্যাল প্যারাপ্লেজিয়া এটা প্রিসেন্টাল জাইরাস অফ মিডিয়াল সারফেস অফ বোথ সেরিব্রাল কর্টেক্স যদি হয়, হ্যাঁ, লেশন, যেমন প্যারাসেন্টাল মেনিনজিওমা হয়, হ্যাঁ, প্যারা মানে ফক্স মেনিনজিওমা, তাহলে কিন্তু এরকম প্যারাপ্লেজিয়া, সেক্ষেত্রে হেডেক থাকবে, তাই না, কনভালশন থাকতে পারে। তারপরে হচ্ছে ডরসাল স্পাইনের সমস্যা হচ্ছে, স্পাইনাল কর্ডের প্যাথোলজি হলে আমরা কিভাবে বুঝবো প্যারাপ্লেজিয়া হবে? তারপরে স্পিংটার ইনভলভমেন্ট হবে, তার স্পিংটার মানে বাউল ব্লাডার ইনভলভমেন্ট হবে,
ঠিক আছে, স্পেসিফিক ব্লাডার হবে, আর্জেন্সি, হেজিডেন্সি, আর্জ ইনকন্টিনেন্স এই ধরনের ইউরিনের ইয়ে থাকবে। বা ক্যাথেটার, তুমি দেখবে যে ক্যাথেটার আছে, প্যারাপ্লেজির সাথে একটা ক্যাথেটার দেওয়া আছে পেশেন্টের, এবং একটা ডেফিনিট সেন্সরি লেভেল থাকবে, যে লেভেলে যে সেগমেন্টে তার লেশন আছে। যদি ডর্সাল 10 সেগমেন্ট হয় তাহলে তোমার সেন্সরি লিমিট থাকবে, একটা সেন্সরি লিমিট, ডেফিনিট সেন্সরি লিমিট ইন দা আপ টু আমলিকাস। আমরা জানি আমলিকাসে ডর্সাল 10, অথবা ডর্সাল যদি 6 হয় তাহলে আমরা জিভিস্টা নামে, তুমি দেখবা যে একটা ডেফিনিট সেন্সরি লিমিট, যে সেন্সরি ইম্পেয়ারমেন্ট বা সেন্সরি লস আছে আপ টু জিভিস্টা নাম, যে ডর্সাল 6 এ হয় প্যারাপ্লেজিয়া। ওকে, তাহলে স্পাইনাল কর্ডে হলে যেটা হবে যে উইকনেস হবে, এবং স্পাইনাল কর্ড আমরা জানি যেহেতু লেশন হবে এট দ্য লেভেলে হবে লোয়ার মোটর নিউরন, বিলো দ্য লেভেল আপার মোটর নিউরন, এবং তোমার স্ফিংটার ইনভলভমেন্ট থাকবে, এবং একটা ডেফিনিট সেন্সরি লিমিট থাকবে। আর কোনাস মেডুলারিসে হবে কর্ডাইকুইনা হবে, তাহলে আমরা বললাম স্পাইনাল কর্ড, তারপরে আসি কোনাস মেডুলারিস, তারপরে কোনাস মেডুলারিসের পরে কর্ডাইকুইনা, কর্ডাইকুইনার পরে বাইলেটারাল প্লেক্সাস, লাম্বোসেক্টাল প্লেক্সোপ্যাথি। ঠিক আছে, তারপরে আসি নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, তারপরে হবে তোমার নিউরোমাসকুলার জাংশন ডিজিজ, তারপরে মায়োপ্যাথি, এবং লাস্টলি ফাংশনাল কজ। তাহলে প্যারাপ্লেজিয়া কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে, হ্যাঁ। তাহলে প্যারাপ্লেজিয়া হাউ, এটা লং কোশ্চেনও থাকে অনেক সময় পরীক্ষায়, লং, হাউ উইল ইউ ইভালুয়েট এ পেশেন্ট প্রেজেন্টিং উইথ প্যারাপ্লেজিয়া। তাহলে আমরা যদি এইভাবে বলি যে কর্টিক্যাল প্যারাপ্লেজিয়া, কর্টিক্যাল কজ হতে পারে কর্টিক্যাল প্যারাপ্লেজিয়া, তারপরে হতে পারে প্যারাপ্লেজিয়া ডিউ টু স্পাইনাল কর্ড লিশন, ডর্সাল স্পাইনাল ডর্সাল স্পাইনাল হলে, তারপরে যদি প্যারাপ্লেজিয়া হয় ডিউ টু তোমার কর্ডাইকুনালেশন, তারপরে কর্ডাইকুনার আগে কোনাস মেডুলারিস লেশন, তারপরে আসি প্যারাপ্লেজিয়া ডিউ টু কর্ডাইকুনা সিনড্রোম, তারপরে প্যারাপ্লেজিয়া ডিউ টু বাইল্যাটারাল লাম্বোসেফাল প্লেক্সোপ্যাথি, তারপরে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি, নিউরোমাসকুলার জাংশন ডিজিজ, দ্যাট মিন্স মাইসথিনিয়া গ্রেভিস, মায়োপ্যাথি, এন্ড লাস্টলি সাইকোলজিক্যাল বা সাইকোজেনিক হিস্টেরিয়া বা কনভার্সন ডিজঅর্ডার। তাহলে এইভাবে আমরা কজগুলো বলবো। নেক্সট কোশ্চেন হচ্ছে যে নেম এ ডিজিজ উইথ বোথ হেপাটিক এন্ড নিউরোলজিক্যাল প্যাথোলজি। তাহলে নেম এ ডিজিজ উইথ বোথ হেপাটিক এন্ড নিউরোলজিক্যাল প্যাথোলজি। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে আমরা বলবো যে এটা কি ডিজিজ, এটা একেবারে স্ট্রেট, এটা দিস ইজ এ ডিজিজ নেম উইলসন ডিজিজ, এটা একটা মেটাবলিক ডিজিজ, উইলসন ডিজিজ, WILSON, উইলসন ডিজিজ। ঠিক আছে, উইলসন ডিজিজ হচ্ছে একজন উইলসন ভদ্রলোকের নামে ইয়ে হয়েছে, সায়েন্টিস্ট। ঠিক আছে, উইলসন, বা এটা আরেকটা নাম হচ্ছে হেপাটো লেন্টিকুলার ডিজেনারেশন, আরেকটা নাম। হেপাটো মানে লিভার, লেন্টিকুলো মানে লেন্টিকুলার নিউক্লিয়াস, বেসাল গ্যাংলিয়াতে আমাদের যে লেন্টিকুলার নিউক্লিয়াস থাকে সেখান থেকে আসছে লেন্টিকুলো, হেপাটো লেন্টিকুলার ডিজেনারেশন। ওকে, তাহলে আমাদের হেপাটো লেন্টিকুলার ডিজেনারেশন এটাও একটা ইয়ে হবে। তো হেপাটো লেন্টিকুলার ডিজেনারেশনটা আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ। Hepatolenticular degeneration, that means Wilson disease. The name a disease with both hepatic and neurological pathology. তাহলে বলবো যে আমরা উইলসন ডিজিজ। আচ্ছা, উইলসন ডিজিজ আই ফিচার আমরা সবাই জানি, উইলসন ডিজিজে আই কি থাকে, কেএফ রিং, না সংক্ষেপে আমরা বলি কেএফ রিং। কেএফ রিং এর পুরো ইয়েটা কি, অ্যাব্রিভিয়েশন হচ্ছে কেএফ রিং হচ্ছে কাইসার ফ্লেইসার রিং। হ্যাঁ, কাইসার ফ্লেইসার রিং, অনেক সময় স্পেলিং বানান জিজ্ঞেস করে কিন্তু পরীক্ষায়। কাইসার ফ্লেচারিং হচ্ছে KAYSER, কাইসার, FLEISCHER অ্যাপোস্ট্রফি এস, কাইসার ফ্লেচারিং। এটা হচ্ছে একটা ব্রাউন, একটা তোমার ডিসকালারেশন অফ দা স্ক্লোকর্নিয়াল জাংশন। ঠিক আছে, জাংশন হলে এটা কিন্তু তোমার লিম্বাস, আমরা যে স্ক্লোকর্নিয়াল জাংশন বলি তার ভিতরের দিকে, ইনসাইড কর্নিয়ার মধ্যে থাকে কিন্তু। ঠিক আছে, কর্নিয়ার যে 3টা লেয়ার আছে, এর আমার সবচেয়ে ডিপেস্ট লেয়ার যেটা বা ইনার লেয়ার, সেটাকে আমরা বলি ডেসিমেন্ট লেয়ার, না। ডেসিমেন্ট লেয়ারে কিন্তু কপার ডিপোজিশন হয়ে যে অ্যাবনর্মাল ডিসকালারেশন হয়, সেটা কি ধরনের ব্রাউনিশ, হ্যাঁ, ব্লু ব্রাউনিশ ডিসকালারেশন, ব্লুইশ একটু ব্রাউন ডিসকালারেশন হবে। অ্যাকচুয়ালি বাদামের খোসা যেরকম অনেকটা সেই রকম হয়, হ্যাঁ, বাদামের খোসা দেখলে যে কালার হয় সেই কালারটা হবে। ঠিক আছে,
এটা একেবারে সুন্দর দেখা যায়। ঠিক আছে, এটা লোয়ার ইয়ে দিয়ে শুরু হয় আস্তে আস্তে উপরের দিকে ওঠে। ঠিক আছে, এবং তোমার এটা আমরা কিসে দেখি, স্লিট ল্যাম্প এক্সামিনেশন করে কিন্তু কনফার্ম করি। হ্যাঁ, এটা নেকেড আইও দেখা যেতে পারে, নেকেড আইও দেখা যাবে, তবে স্লিট ল্যাম্প এক্সামিনেশন করে দেখা যায়। তো কেপ রিং বা সংক্ষেপে আমরা বলি কেপ রিং, হ্যাঁ, বা কাইসার প্লেসার রিং। হ্যাঁ, কেপ রিং, তাহলে প্রশ্ন করতে পারে যে উইলসন ডিজিজে কেপ রিং কত পার্সেন্ট পেশেন্টের পাওয়া যায়। তোমরা যদি বলো যে কোনো পেশেন্ট যদি উইলসন ডিজিজের নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করে, তাহলে কিন্তু অলমোস্ট 100% পেশেন্টেরই কেপ রিং পাওয়া যায়, কিন্তু 100%। ঠিক আছে, যদি নেকেড আই পাওয়া না যায় তাহলে অবশ্যই স্লিট ল্যাম্প এক্সামিনেশন করে পাওয়া যাবে। স্লিট ল্যাম্প এক্সামিনেশনও পাই, এটা আমাদের করা হয়, মানে আমাদের অপথলমোলজিস্ট কলিগরা করে। আমরা অনেক সময় রেফার করি যদি উইলসন ডিজিজের পেশেন্ট, সাধারণত ট্রেমর, ঠিক আছে, ডিস্টোনিয়া, হ্যাঁ, কোরিয়া, এগুলো নিয়ে কিন্তু প্রেজেন্ট করে। ঠিক আছে, তো যদি আমরা এই ধরনের ইয়াং পেশেন্টের অ্যাবনর্মাল মুভমেন্ট, ইনভলেন্টারি মুভমেন্ট নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমরা কিন্তু সাসপেক্ট করি উইলসন ডিজিজ। এবং তখন আমরা কিন্তু অনেক সময় নেকেড আইয়ে দেখি আগে যে কেপ রিং আছে কিনা। যদি কেপ রিং না থাকে তাহলে আমরা অপথলমোলজিস্টের কাছে পাঠিয়ে দিই। আমরা অ্যাডভাইস করি যে স্লিট ল্যাম্প এক্সামিনেশনও পাই ফর টু সি দ্য কেপ রিং। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা কেপ রিং দেখার জন্য তোমার ইয়ে করি। তাহলে যদি অনলি হেপাটিক ইনভলভমেন্ট হয়, তাহলে কিন্তু হেপাটিক ইনভলভমেন্ট যদি হয় তাহলে 50 to 60% পেশেন্টের কেপ রিং থাকে, সবার কিন্তু তেমন থাকে না। হ্যাঁ, বাট যদি নিউরোলজিক্যাল সাইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, তাহলে কিন্তু আমরা সব পেশেন্টেরই কেপ রিং পাবো, কিন্তু এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা একটা উইলসন ডিজিজ কি ধরনের ডিজিজ, এটা একটা মেটাবলিক ডিজিজ, হ্যাঁ, কপার মেটাবলিজম ইনহেরিটেড, এটা একটা অবশ্যই ইনহেরিটেড ডিজিজ বা হেরিডিটারি ডিজিজ। ঠিক আছে, এটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ। হ্যাঁ, এখানে কি হয়, অ্যাবনর্মালিটি ইন কপার মেটাবলিজম। আচ্ছা, তাহলে এটা গেল। তারপরে সিনারিও অফ মোটর নিউরন ডিজিজ। তাহলে মোটর নিউরন ডিজিজের সিনারিও, আমি এর আগে ক্লাসেই মোটর নিউরন ডিজিজ নিয়েছি। তোমরা জানো যে মোটর নিউরন ডিজিজের একটা ক্লাস নেওয়া হয়ে গেছে। তো মোটর নিউরন ডিজিজের সিনারিওটা হচ্ছে কিরকম, যে এটা শুধুমাত্র ডিজিজ অফ মোটর সিস্টেম, এখানে দেয়ার ইজ নো সেন্সরি ইনভলভমেন্ট থাকবে না, এবং বোথ আপার মোটর অ্যান্ড লোয়ার মোটর ইনভলভমেন্ট থাকে ইন মেজরিটি অফ দ্য কেসেস, যেটা আমরা বলি অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। মোর দেন 70% পেশেন্ট মোটর নিউরন ডিজিজে প্রেজেন্ট করে অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস নিয়ে। হ্যাঁ, এবং এরা কিন্তু কি নিয়ে প্রেজেন্ট করে, বোথ আপার মোটর ফিচার এন্ড লোয়ার মোটর ফিচার। তা আপার মোটর ফিচার আর লোয়ার মোটর ফিচার আমি এর আগে বলেছি তোমাদেরকে, যে আপার মোটর হবে তোমার মাসল টোন বাড়বে, জার্ক এক্সাজারেটেড হবে, ঠিক আছে, ক্লোনাস থাকবে, প্লান্টার রেসপন্স যদি দেখি প্লান্টার এক্সটেন্সর হবে, তাই না, তাহলে মাসল টোন ইনক্রিজ করবে, জার্ক এক্সাজারেটেড হবে, প্লান্টার এক্সটেন্সর হবে, ক্লোনাস থাকবে, ঠিক আছে, এবং স্পেসটিক গেট থাকবে, স্পেসটিসিটি। আর লোয়ার মোটর নিউরনের ফিচার গুলো কি, মাসল ওয়াস্টিং থাকবে, ঠিক আছে, তারপরে মাসল ফেসিকুলেশন থাকবে, ওয়াস্টিং এন্ড ফেসিকুলেশন থাকবে, ঠিক আছে, তারপরে তোমার জার্ক ডিমিনিশড হতে পারে কোনো কোনো জায়গায়, তাহলে তো জার্ক এক্সাইটেড হবে, ডিমিনিশড হবে। কিন্তু মোটর নিউরন ডিজিজের সিনারিওটা হচ্ছে যে ওয়াস্টিং এন্ড ফেসিকুলেটেড লিম্ব থাকবে, সেই লিম্বে জার্ক এক্সাইটেড হয়, সেটা হচ্ছে মোটর নিউরন ডিজিজের মানে টিপিক্যাল একটা ফিচার বা সিনারিও। যদি বলে তাহলে এটা বলতে হবে যে ওয়াস্টিং লিম্বে জার্ক এক্সাইটেড without any sensory involvement and without any bowel bladder involvement, এক কথায় উত্তর। হ্যাঁ, তাহলে সিনারিও অফ মোটর নিউরন ডিজিজ যদি বলে তাহলে বলতে হবে যে ওয়াস্টেড লিম্ব উইথ exaggerated wasted limb with fasciculation, এর সাথে থাকবে exaggerated reflex, হ্যাঁ, without any sensory involvement বা sensory sign, without any sensory sign and without any bowel bladder involvement. This is the scenario of motor neuron disease. আচ্ছা, এবার হচ্ছে সাইট অফ মোটর নিউরন। আচ্ছা, আমরা আলোচনা করছি এর আগে মোটর নিউরন ডিজিজের সাইটটা কোথায়, তোমাদের বলছি যে একটা সেরিব্রাল কর্টেক্সে থাকে আমাদের আপার মোটর নিউরন, হ্যাঁ, আর লোয়ার মোটর নিউরন থাকে আমাদের ব্রেন স্টিমের মোটর ক্রেনিয়ালাম নিউক্লিয়াস, যেগুলো আছে মোটর ক্রেনিয়ালাম নিউক্লিয়াস, আর হচ্ছে এন্টেরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ডে থাকে। ঠিক আছে, তাহলে আপার মোটর নিউরন থাকে একদম ক্লিয়ার কাট কথা হচ্ছে কোথায়, সেরিব্রাল কর্টেক্সে।
ঠিক আছে, সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্সের তোমরা জানো 6টা লেয়ার আছে, তাই না? 6টা লেয়ার, ঠিক আছে। 6টা লেয়ার মধ্যে কিন্তু এই আমাদের যে পিরামিডাল সেল যেগুলো, সেগুলো কিন্তু আমাদের কোন কোন লেয়ারে থাকে? লেয়ার 3 এন্ড লেয়ার 5। লেয়ার 3 হচ্ছে তোমার এক্সটার্নাল পিরামিডাল লেয়ার, আর লেয়ার 5 হচ্ছে ইন্টারনাল পিরামিডাল লেয়ার। এই দুইটা লেয়ারে আমাদের আপার মোটর নিউরন থাকে, আপার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরন সাইট যদি বলে, যে তুমি প্রথমে উত্তর দিবা যে এটা সেরিব্রাল কর্টেক্স। যদি অনেক সময় অনেক স্যার আছে তারা জিজ্ঞেস করতে পারে যে সেরিব্রাল কর্টেক্সে কোন কোন লেয়ারে থাকে, তাহলে বলতে হবে যে কোন লেয়ারে থাকে। যদি বলে তাহলে বলবো যে এরিয়া লেয়ার 3 এন্ড লেয়ার 5। 6টা লেয়ারের মধ্যে লেয়ার 3 এন্ড লেয়ার 5। লেয়ার 3 হচ্ছে এক্সটার্নাল পিরামিডাল লেয়ার, আর লেয়ার 5 হচ্ছে ইন্টারনাল পিরামিডাল লেয়ার। এটা পিরামিডাল সেল থাকার জন্য এই নামগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং সাইডটা তাহলে গেল আপার মোটর নিউরন হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। লোয়ার মোটরটা থাকে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস, মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস। মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস তাহলে কোন কোন ইয়ে থাকে? তাহলে আমাদের থাকবে যে ফার্স্ট, সেকেন্ড এন্ড 8। ফার্স্ট, সেকেন্ড, 8 ছাড়া, ফার্স্ট, সেকেন্ড এন্ড 8 ক্রেনিয়াল নার্ভ ছাড়া বাকি যতগুলো ক্রেনিয়াল নার্ভ আছে, ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, 8 ছাড়া বাকি যে 12 ক্রেনিয়াল নার্ভ, তার ক্রেনিয়াল নার্ভ বাকিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, ব্রেন স্টিমে থাকে। সেটা সেটা একদম মিড ব্রেনে থাকে, থার্ড, ফোর্থ, ঠিক আছে। তারপর কনসে থাকে হচ্ছে তোমার 5, 6, 7। ফিফথটা অবশ্য সব জায়গায় থাকে, 6, 7, 8, ঠিক আছে। আর 9, 10, 11, 12 থাকে তোমার মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে। এই মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস গুলো তাহলে এখানে থাকে লোয়ার মোটর নিউরন। আর একটা থাকে যে এন্টেরিয়র হর্ন সেল। এন্টেরিয়র হর্ন সেল যেগুলো কোথায় থাকে? এন্টেরিয়র সেল গুলো থাকে এন্টেরিয়র হর্নে থাকে, হ্যাঁ, ভেন্ট্রাল হর্ন বা এন্টেরিয়র হর্ন বলি আমরা, ঠিক আছে। স্পাইনাল কর্ডে আমাদের পোস্টেরিয়র হর্ন আছে বা আর এন্টেরিয়র হর্ন আছে, তাহলে বা ভেন্ট্রাল হর্ন, ডর্সাল হর্ন, হ্যাঁ। তা আমাদের ভেন্ট্রাল বা এন্টেরিয়র হর্ন যেটা, সেইটাতে যে নিউরন গুলো থাকে সেটাকে আমরা বলি এন্টেরিয়র হর্ন সেল। তাহলে এন্টেরিয়র হর্ন সেলটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। ওকে, তাহলে এটা গেল। এরপর আসি ডেফিনেশন অফ মোটর নিউরন। তাহলে ডেফিনেশন অফ আপার মোটর নিউরন, অ্যাকচুয়ালি ডেফিনেশন অফ মোটর নিউরন বলতে ডেফিনেশন অফ আপার মোটর নিউরন এন্ড ডেফিনেশন অফ লোয়ার মোটর নিউরন। এর আগে আমি মোটর নিউরন যে ক্লাসটা ওইটাতে বলছিলাম যে পিরামিডাল সেল উইথ দেয়ার একজন, ঠিক আছে, উইথ সিনাপস উইথ দা তোমার এন্ট্রিহন সেল, পিরামিডাল এন্ট্রিহন সেল অফ স্পাইনাল কর্ড এন্ড তোমার মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস ইন দা ব্রেন স্টিম। এটা হচ্ছে আপার মোটর নিউরন। আপার মোটর নিউরন হচ্ছে পিরামিডাল সেল উইথ দেয়ার একজন, আর লোয়ার মোটর নিউরন হচ্ছে এন্ট্রিহন সেল উইথ দেয়ার একজন এন্ড তোমার নিউরন অফ দা মোটর নিউরন অফ দা তোমার তোমার ক্রেনিয়াল মোটর নার্ভ যেগুলো আছে, মানে ক্রেনিয়াল নিউক্লিয়াস, হ্যাঁ, মোটর নিউক্লিয়াস গুলো, মোটর নিউক্লিয়াসের যে মোটর সেল গুলো থাকে, নার্ভ সেল, নার্ভ সেল উইথ দেয়ার একজন, এটা, হ্যাঁ। তো এটা গেল আমাদের ডেফিনিশন অফ মোটর নিউরন। ডেফিনিশন অফ আপার মোটর নিউরন, মোটর নিউরন মানে ডেফিনিশন অফ আপার মোটর নিউরন, ডেফিনিশন অফ লোয়ার মোটর নিউরন, এইভাবেও করতে হবে। তাহলে আপার মোটর নিউরন হচ্ছে পিরামিডাল সেল উইথ দেয়ার একজন, আর এটা হচ্ছে এন্টেরিয়র হর্ন সেল উইথ দেয়ার একজন এন্ড তোমার সেল অফ দা তোমার মোটর ক্রেনিয়াল নিউক্লিয়াস, ঠিক আছে, উইথ লাইস ইন দা ব্রেন স্টিম। এবার আসি ফিচার অফ রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসার, আইসিপি। ফিচার অফ রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসার, তো আমরা জানি যে ফিচার অফ, হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। এটা একটা কোশ্চেনটা হচ্ছে যে উত্তর হবে যে তোমার প্রথম, যদি আমরা বলি প্রথম ফিচার কি, সবার আগে বলবো আমরা হেডেক। হেডেক ইজ দা ফিচার, মানে প্রথম। হেডেকের কিন্তু অনেক কারণ আছে, হ্যাঁ, হেডেক নিয়ে আমরা পরে ক্লাস নিব। তো ইন্টারক্রেনিয়াল প্রথম ফিচার আমরা বলবো হেডেক। তবে ক্যারেক্টারিস্টিক্স, হেডেকের ক্যারেক্টারিস্টিক্স আছে কিন্তু, হ্যাঁ, ইন্টারক্রেনিয়াল প্রেসার বাড়লে যে হেডেক হয় সেই হেডেকের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি? সেটা হবে তোমার মর্নিং হেডেক হবে কিন্তু, হ্যাঁ, সকালবেলা রুগীরা বলবে যে সকালে। আমরা এই জন্য হেডেকের পেশেন্ট আসলে কিন্তু আমরা জিজ্ঞেস করি যে মাথা ব্যথাটা কখন, যদি মর্নিং হেডেক বলে লাইকলি ডিউ টু রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসার, হ্যাঁ। এবং হেডেকটা কখন হয়? পেশেন্ট যদি প্রলং শুয়ে থাকে, লাইং ফ্ল্যাট, হ্যাঁ, শুয়ে থাকলে ভিনাস রিটার্ন তোমার বাড়ে ব্রেনে,
বুঝছো, পারফিউশন তখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়, এই জন্য লাইং থাকে। তারপরে পেশেন্ট যদি ব্যান্ডিং করে, হ্যাঁ ব্যান্ড করে, হ্যাঁ নিচের দিকে মাথা নিচু করে ব্যান্ডিং থাকে, তাহলে কিন্তু মাথা হেডেক বাড়ে, ঠিক আছে। তারপরে যদি কাফিং স্নিজিং এ বাড়ে, হ্যাঁ, তাহলে আমরা বলবো এটা ফিচার অফ রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এটা মনে রাখতে হবে কিন্তু। তাহলে মর্নিং হেডেক হতে পারে, হেডেক মোর অ্যাগ্রাভেটেড অন লাইং ফ্ল্যাট, ঠিক আছে, হেডেক অ্যাগ্রাভেটেড অন ব্যান্ডিং, কাফিং এন্ড স্নিজিং, এগুলো হলে এটাকে আমরা বলবো লাইকলি হেডেক ডিউ টু রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ঠিক আছে। আচ্ছা, এর সাথে হেডেক ছাড়া আর কি থাকে, হেডেকের এই হেডেকের সাথে অ্যাসোসিয়েটেড থাকে ভমিটিং থাকে, হ্যাঁ, তাহলে হেডেকের সাথে ভমিটিং কিন্তু থাকে যে ডিউ টু রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। এছাড়াও হেডেকের সাথে ভমিটিং কিন্তু তোমার মাইগ্রেন, যেমন মাইগ্রেনে কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে না, কিন্তু মাইগ্রেনে হেডেকের সাথে কিন্তু ভমিটিং থাকে, ঠিক আছে। তো এটাও মাথায় রাখতে হবে, হ্যাঁ, তাহলে হেডেকের সাথে ভমিটিং থাকবে, হ্যাঁ। এরপরে কি হবে তোমার, পেশেন্টের হতে পারে ব্লারিং অফ ভিশন এন্ড ডিপ্লোপিয়া, ব্লারিং অফ ভিশন এন্ড ডিপ্লোপিয়া, অনেক সময় ডিপ্লোপিয়া হয়, ডিপ্লোপিয়া কেন হয়, ডিউ টু তোমার সিক্স নার্ভ পলসির কারণে। আমরা জানি যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে সিক্স নার্ভ ফার্স্ট লোকালাইজিং সাইন বলে এটাকে, কারণ যখন ব্রেনের প্রেশার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে তখন কিন্তু আমাদের যেহেতু লং কোর্স অফ সিক্স নার্ভ থাকে, তাহলে একটা পুরো ব্রেনে যখন প্রেশার বাড়ে তখন সিক্স নার্ভ কিন্তু স্ট্রেচিং হয়, স্ট্রেচিং হয়ে ডিসফাংশন হয়, কিন্তু এটা কিন্তু কোনো স্পেসিফিক জায়গায় কম্প্রেশন হয় না, হতে পারে যেমন তোমার ইন্টারনাল প্রেশার বাড়লে যেমন এটা পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের ওখানে কিন্তু একদম থাকে, ওখানেও কিন্তু কম্প্রেশন হতে পারে সিক্স নার্ভ, হ্যাঁ, সিক্স ক্রেনিয়াল নার্ভ, বাইল্যাটারাল সিক্স ক্রেনিয়াল নার্ভ বলছি, হেডেক উইথ বাইল্যাটারাল সিক্স ক্রেনিয়াল নার্ভ বলছি, যদি এরকম পেশেন্ট আসে তাহলে আমরা চোখ বন্ধ করে দেই, বলি যে এটা ডিউ টু রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, হেডেক ডিউ টু রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। যখন সিক্স নার্ভ পলসি হবে তখন পেশেন্ট কি হবে, কি ধরনের হবে, কোন ইয়া তোমার উইকনেস হবে, কোন মাসল, ল্যাটারাল লেক্সাস মাসল, তাই না, ল্যাটারাল লেক্সাস মাসল উইক যদি হয় তাহলে পেশেন্টের মিডিয়াল কনভার্জেন্স স্কুইন্ট হবে, হ্যাঁ, মিডিয়াল স্কুইন্ট বা কনভার্জেন্স স্কুইন্ট, চোখ দুটো তাহলে ভিতরের দিকে থাকবে, কনভার্জেন্স স্কুইন্ট, ওকে। তো সেক্ষেত্রে আমাদের আমরা দেখেই বুঝি পেশেন্টকে যে বাইল্যাটারাল সিক্স নার্ভ পলসি, এছাড়াও কিন্তু থার্ড নার্ভ পলসিও হতে পারে, হ্যাঁ, সেভেন নার্ভ পলসি হতে পারে, বাট কমন কজ অফ কমন নার্ভদের পলসি হয়, কমন 90% ক্ষেত্রে সেটা হবে যে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ার জন্য, সেটা হচ্ছে বাইল্যাটারাল সিক্স নার্ভ পলসি, ঠিক আছে। এই জন্য এটাকে আরেকটা নাম হচ্ছে ফলস লোকালাইজিং সাইন, আসলে নার্ভের কোনো লেশন না, প্যাথোলজি না, কিন্তু ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ার জন্য তোমার নার্ভটা ডিসফাংশন হয়, যেহেতু নার্ভটা সবচেয়ে লম্বা, লংগেস্ট নার্ভ ক্রেনিয়াল নার্ভ কিন্তু, হ্যাঁ, তো এই লং কোর্সের কারণে এটা স্ট্রেচিং হয়, যখন প্রেশার বেড়ে যায় স্ট্রেচিং হয়। আর একটা অথবা আরেকটা কারণে হতে পারে যে এটা পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন যে আছে ওর কিন্তু একদম পেট্রাস বোনের উপর দিয়ে আসে, হ্যাঁ, যখনই প্রেশার বাড়ে তখন পেট্রাস বোনের এগেনস্টে কম্প্রেশন হয়, তাহলেও তোমার সিক্স নার্ভ পলসি হতে পারে, হ্যাঁ। হ্যাঁ, এবং এই পেশেন্টের আমরা যদি ফান্ডোস্কোপি করি তাহলে কি পাবো আমরা, সাইন পাবো পেপিলোইডেমা পাবো, হ্যাঁ, ঠিক আছে, পেপিলোইডেমা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ার আর কি কি ফিচার থাকতে পারে, আর একটা যেমন আমরা যদি পিপিল দেখি পেশেন্টের, পিপিল দেখলে দেখবো যে স্মল আনইকুয়াল পিপিল থাকবে, ঠিক আছে, স্মল আনইকুয়াল পিপিল থাকবে, এবং আমরা ফান্ডাস যদি পিপিলটা ডাইলেট করে দেখি, ফান্ডাস্কোপি করে দেখি, আমরা পাবো বাইল্যাটারাল পেপিলোইডেমা পাবো, ঠিক আছে, পেপিলোইডেমা। পেপিলোইডেমার ছাড়াও আর আমরা আর কি পাবো পেশেন্টের যদি জিসিএস দেখি, পেশেন্টের তোমার গ্রাজুয়ালি পেশেন্টের জিসিএস ফল করবে, গ্লাসগো কমা স্কেল, ইএমভি দিয়ে আমরা যদি করে দেখি যে তার এটা গ্রাজুয়ালি তোমার হয়তো 13, 12, হ্যাঁ, 11, 10 এভাবে আস্তে আস্তে কমে যাবে, যত প্রেশার বাড়বে তত কমে যাবে। এছাড়া তোমার কনভালশন হতে পারে, ঠিক আছে, তাহলে এই কথাগুলো বলতে হবে। তাহলে 1 নম্বর বলবো আমরা হেডেক, ফিচার অফ রেজিস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার হচ্ছে হেডেক, ঠিক আছে, হেডেকের ক্যারেক্টারিস্টিক্স কিছু দেখলাম, মর্নিং হেডেক হবে, অ্যাগ্রাভেটেড অন লাইং ফ্ল্যাট, ঠিক আছে, ব্যান্ডিং ফরওয়ার্ড, স্নিজিং, পাফিং, ঠিক আছে। আচ্ছা, তারপরে হেডেকের সাথে ভমিটিং থাকবে, তোমার মর্নিং, পার্টিকুলারলি মর্নিং ভমিটিং, এটা কিন্তু মর্নিং হেডেকের সাথে মর্নিং ভমিটিং থাকবে, ঠিক আছে। তারপরে থাকবে ডিপ্লোপিয়া, পেশেন্টের ব্লারিং অফ ভিশন এন্ড ডিপ্লোপিয়া থাকবে ডিউ টু সিক্স নার্ভ পলসির কারণে। তারপরে পেশেন্ট রেস্টলেস হবে, পেশেন্টের জিসিএস কল করবে, অল্টারেশন অফ কনসাসনেস লেভেলের কনসাসনেস, পেশেন্ট ড্রাউজি হয়ে যেতে পারে,
ঠিক আছে, তারপরে কমায় চলে যাবে, যত প্রেশার বাড়বে আস্তে আস্তে পেশেন্ট কমাটোস হয়ে যাবে। ঠিক আছে, এবং ইন্ট্রাক্রানিয়াল প্রেশার বাড়লে কিন্তু পেশেন্টের সাডেন ডেথ হতে পারে ডিউ টু ব্রেন স্টিম হার্নিয়েশন হয়। আমরা জানি ব্রেন স্টিমে কার্ডিওভাস্কুলার সেন্টার থাকে, ব্রেন স্টিম হার্নিয়েশন হয়ে সেরিবেলার টনসিল হার্নিয়েশন হলে ব্রেন স্টিমকে নিয়ে নেমে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার সাডেন ডেথ হতে পারে। তো এগুলো হচ্ছে ফিচার অফ রেজিস্ট্যান্ট এক্সামিনেশন। পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় আসলে কিন্তু এটা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা বেলস পলসি। বেলস পলসি, বেলস পলসিটা হচ্ছে কি? বেলস পলসি হচ্ছে ইডিওপ্যাথিক লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পলসি, ইজ নোন অ্যাজ বেলস পলসি। ইডিওপ্যাথিক লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পলসি। ঠিক আছে, হ্যাঁ, ডেফিনেশন হচ্ছে ইডিওপ্যাথিক। কারণ কারণ কি ইডিওপ্যাথিক, কি কারণ জানা যায় না। হ্যাঁ, লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পলসি, তাহলে লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পলসি মানে তোমার একটা ফেসিয়াল নার্ভ, লোয়ার মোটর আমরা জানি যে তার লোয়ার মোটর যেটা হচ্ছে তো তোমার যে আমাদের পন্সে ফেসিয়াল নার্ভের মোটর নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, এই পন্সে যে মোটর নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসে যে সেল বডি গুলো আছে, এখান থেকে শুরু করে একজনের যে কোনো জায়গায় প্যাথোলজি হলে আমরা এটাকে বলি লোয়ার মোটর তোমার পলসি বলবো আমরা, তাই না? কিন্তু বেলস পলসিটা হয় কিন্তু আসলে ফেসিয়াল ক্যানালে, প্যাথোলজিটা থাকে এই লম্বা একটা কোর্সে থাকে ফেসিয়াল নার্ভে, সেখানে স্পেসিফিক্যালি বেলস পলসিটা হয় তোমার ফেসিয়াল ক্যানালে যদি প্যাথোলজি হয়। ফেসিয়াল ক্যানালে তাহলে কি হয়? আসলে দেখা গেছে যে ফেসিয়াল ক্যানালে তোমার আমাদের এখানে আহ, হঠাৎ করে নার্ভটা তোমার সাধারণত প্যারা ইনফেকশন বা পোস্ট ইনফেকশন ভাইরাল ইনফেকশনের পরে ফেসিয়াল নার্ভটা তোমার ডিসফাংশন হয়ে যায়, ফাংশন নার্ভে ইডিমা হয়, ইডিমা হয়ে গেলে ডিসফাংশন হয়। ঠিক আছে, ডিসফাংশন হয়ে গেলে তখন পেশেন্ট তোমার লোয়ার মোটর টাইপ ফেসিয়াল নার্ভ পলসি, যদি রাইট সাইডে হয় তাহলে রাইট সাইডে ফেসিয়াল উইকনেস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে হোল ফেস উইক হবে কিন্তু। হ্যাঁ, তাহলে উপরের দিকে আমাদের এই যে ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস মাসল উইক হবে, এই জন্য রিংক্লিং করতে পারবে না পেশেন্টকে। যদি আমরা বলি রিংক্লিং করো, করেন, দেখবো যে একদিকে রিংক্লিং হবে একদিকে হবে না, যেদিকে প্যাথোলজি সেদিকে রিংক্লিং হবে না। হ্যাঁ, তারপর যদি বলি যে চোখটা বন্ধ করেন, দেখবো যে চোখ বন্ধ হবে না। কেন? কারণ এই যে অরবিকুলারিস, এখানে ওকুলি আছে, যে অরবিকুলারিস ওকুলি সাপ্লাইড বাই দা ফেসিয়াল নার্ভ। হ্যাঁ, তাহলে চোখ বন্ধ করতে পারবে না। যদি গাল ফুলাইতে বলি, গাল এইভাবে ফুলাইতে পারবে না। হ্যাঁ, গাল ফুলাই কে? বাক্সিনেটর। ঠিক আছে, বাক্সিনেটর মাসল উইকনেসের জন্য গাল ফুলাইতে পারবে না। ঠিক আছে, যদি দাঁত দেখাইতে বলি তাহলে দেখা যায় মুখ বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এক পাশে। ঠিক আছে, বা শীষ দিতে বললে, শীষ না, দাঁত দেখাতে বললে দেখা যাবে মুখ বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এটা কেন হইলো? যে এটা তোমার রাইসোরিয়াস মাসলের জন্য, তাই না? তারপরে শীষ দিতে বললে শীষ দিতে পারবে না, যে অরবিকুলারিস অরিস মাসল ইনভলভমেন্টের জন্য। হ্যাঁ, তো ফেসিয়াল মাসল যেগুলো আছে, তারপরে এখানে থাকে নার্ভ টু দ্য স্টাপিডিয়াস, হ্যাঁ, মাসল। তো এইগুলো হলে তোমার হোল ফেসটা উইক হবে একদিকে। যদি রাইট সাইডের ফেসিয়াল উইকনেস হয় তাহলে রাইট সাইডে ফেসিয়াল বেলস পলসি হলে রাইট সাইডে ফেসিয়াল উইকনেস হবে। এছাড়াও আমাদের একটা থাকে হাইপারএকুসিস থাকতে পারে কিন্তু। হ্যাঁ, যদি নার্ভ টু দা স্টেপিডাস এর প্রক্সিমালি যদি তোমার লেশনটা হয়, বেলস পলসি হয়, তাহলে এটা তোমার হাইপারএকুসিস নিয়ে প্রেজেন্ট করবে। আর যদি অনেক সময় টেস্ট সেন্সেশন লস হয় টাঙের, হ্যাঁ, সেটা নার্ভ টু দা কর্ডা টিম্পানি প্রক্সিমালি যদি প্যাথোলজি হয় বা লেশন হয়, তাহলে দেখবো যে টাঙের যেদিকে লেশন সেদিকে, যদি রাইট সাইডে ফেসিয়াল পলসি হয় বা বেলস পলসি হয়, তাহলে রাইট সাইডে টাঙে তোমার টেস্ট সেন্সেশন লস হয়ে যাবে। যেমন লবণ দিলে, চিনি দিলে টেস্ট পাবে না, বুঝতে পারবে না, রাইট সাইডে শুধু। হুম, তাহলে এটা হচ্ছে প্যাথোলজি, এটা নিয়ে প্রেজেন্ট করে রোগীরা। হ্যাঁ, এবং এটা ধারণা করা যায় এটা একটা হার্পিস ভাইরাস দিয়ে ইনফেকশনটা হয়, হার্পিস, হার্পিস সিমপ্লেক্স। হ্যাঁ, প্যারা ইনফেকশন বা পোস্ট ইনফেকশন। এই জন্য আমরা কিন্তু ট্রিটমেন্টে অনেক সময় অ্যান্টিভাইরাল ইউজ করি, তাই না? সেটা আমরা ট্রিটমেন্টে বলবো এখন। তাহলে আমরা বললাম যে বেলস পলসি, বেলস পলসি গেল কি তাহলে? তোমার ইডিওপ্যাথিক ফেসিয়াল নার্ভ পলসি এট দ্য ফেসিয়াল ক্যানেল। ঠিক আছে, ডিউ টু প্যারা ইনফেকশন আর পোস্ট ইনফেকশন হতে পারে। এটা একটা ডিউ টু নাই, এটা প্যারা ইনফেকশন পোস্ট ইনফেকশন। হ্যাঁ, তাহলে এটা হতে পারে, এটা তোমার এটাকে আমরা বলবো বেলস পলসি। ক্লিনিক্যাল ফিচারটা তো বলেই দিলাম, যেটা লোয়ার মোটর ফেসিয়াল পলসি মানে হোল ফেস ইনভলভমেন্ট হবে। তাহলে আপার মোটর ফেসিয়াল পলসি হলে কি হবে? লোয়ার হাফ অফ ফেস ইনভলভমেন্ট হবে। যেমন স্ট্রোকে আমার
স্ট্রোকের রোগী যে আসে আমাদের কাছে, হ্যাঁ, স্ট্রোকের রোগী যে হেমিপ্লেজিয়া নিয়ে আসে, তারা কিন্তু আপার মোটর ফেসিয়াল পলসি নিয়ে আসে। তাহলে আপার মোটর ফেসিয়াল পলসি আর লোয়ার মোটর ফেসিয়াল পলসির মধ্যে পার্থক্য যে একটা লোয়ার মোটর, ইন কেস অফ লোয়ার মোটর ফেসিয়াল পলসিতে লোয়ার হাফ অফ দা, ইন কেস অফ লোয়ার মোটর ফেসিয়াল পলসিতে হোল ফেস ইনভলভমেন্ট হবে, আর ইন কেস অফ আপার মোটর ফেসিয়াল পলসিতে হবে যে লোয়ার হাফ অফ দা ফেসিয়াল নার্ভ, লোয়ার হাফ অফ দা ফেস ইনভলভমেন্ট হবে। হ্যাঁ, আপার মোটর ফেসিয়াল পলসিতে লোয়ার হাফ অফ দা ফেস ইনভলভমেন্ট হবে। তার মানে রিঙ্কলিং অফ দা ফোরহেড ঠিক থাকবে, বাট পেশেন্টকে যদি গাল ফুলাইতে বলি, গাল ফুলাইতে পারবে না, দাঁত দেখাতে বললে দাঁত বাঁকা, মুখ বাঁকা হয়ে যাবে এরকম। স্ট্রোকের রোগী দেখবা যে তোমরা গাল ফুলাইতে পারে না, মুখ বাঁকা হয়, কিন্তু রিঙ্কলিং করতে পারে, কারণ কি তার আপার হাফ অফ দা ফেসটা ইনট্যাক্ট থাকে। এই জন্য আমরা এটাকে বলি আপার মোটর ফেসিয়াল পলসি। তার মানে আপার মোটর ফেসিয়াল পলসিতে আপার অফ দা ফেস ইনট্যাক্ট থাকবে, অনলি লোয়ার হাফ অফ দা ফেস ইনভলভমেন্ট হবে, মানে প্যারালাইজড হবে। বাট লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পলসিতে হোল ফেস, বোথ আপার এন্ড লোয়ার হাফ অফ দা ফেস ইনভলভমেন্ট হবে। ওকে, আচ্ছা, ট্রিটমেন্ট তো এটা আমরা শর্ট কোর্স প্রেডনিসোলন দেই বেলস পলসিতে, ঠিক আছে, শর্ট কোর্স প্রেডনিসোলন, ঠিক আছে, স্টেরয়েড দেওয়া হয় 2 সপ্তাহের জন্য। তার সাথে আমরা নিউরোভিটামিন দেই, এবং আমরা যদিও আমাদের এটা ডিবেট আছে যে কোনো বইয়ে বলছে যে অ্যান্টিভাইরাল দিলে বেনিফিট পাওয়া যায়, আবার কখনো কোনো বই বলছে যে অ্যান্টিভাইরালের কোনো রোল নেই। হ্যাঁ, তবে আমরা একটা অ্যান্টিভাইরালও তোমরা বলবো পরীক্ষার প্রস্তুতি ধরে যে আমরা অ্যান্টিভাইরাল দিই। হ্যাঁ, অ্যান্টিভাইরাল কি রকম, যে আমরা অ্যাসাইক্লোভির, এটা হারপিস সিমপ্লেক্স, যেহেতু হারপিস তো আমরা জানি যে অ্যান্টিভাইরাল এর রেসপন্সিভ, কিন্তু হ্যাঁ আমরা অ্যাসাইক্লোভির অথবা ভালাসাইক্লোভির ওরাল, ঠিক আছে, 400 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি অ্যাসাইক্লোভির, হ্যাঁ, অথবা ভালাসাইক্লোভির 500 মিলিগ্রাম 12 আওয়ারলি, এটা আমরা দিই, ঠিক আছে, 7 দিন 7 ডেজ অ্যান্টিভাইরাল, 7 ডেজ প্রেডনিসোলন 2 উইকস, ঠিক আছে, 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এবং নিউরোভিটামিন, এন্ড তার সাথে ফিজিওথেরাপি, এটা বলতেই হবে কিন্তু ফিজিওথেরাপি, ঠিক আছে, ফিজিওথেরাপি দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ফিজিওথেরাপির মধ্যে টেন্স দেওয়া, ট্রান্সকিউটিনিয়াস নার্ভ স্টিমুলেশন থেরাপি, হ্যাঁ, ট্রান্সকিউটিনিয়াস নার্ভ স্টিমুলেশন, এটা ফিজিওথেরাপি আছে, যারা তোমরা ফিজিক্যাল মেডিসিন এটা ইয়ে করবে, এটা টেন্স ইউজ করা হয় কিন্তু, হ্যাঁ, ঠিক আছে, দেখা যায় এগুলো দিলে। তারপরে এছাড়াও আমাদের এক্সারসাইজ, স্পেসিফিক মাসল এক্সারসাইজ গুলো করতে হবে। এইটা হচ্ছে বেলস পলসি ট্রিটমেন্ট। হ্যাঁ, বেলস পলসি ট্রিটমেন্ট হলে আমরা কি বলবো, এটা শর্ট কোর্স অফ প্রেডনিসোলন ফর 1 to 2 উইকস বলবা, এর সাথে অ্যান্টিভাইরাল, যদিও এটা মানে মানে টু স্কুল অফ থটস যেটাকে আমরা বলি, কেউ বলে দিলে ভালো লাভ আছে, কেউ বলে দিলে লাভ নেই। হ্যাঁ, ঠিক আছে, তার সাথে নিউরোভিটামিন আমরা দিতে পারি, ঠিক আছে, তার এবং লাস্টলি ফিজিওথেরাপি, ফিজিওথেরাপির মধ্যে ট্রান্সকিউটিনিয়াস নার্ভ স্টিমুলেশন থেরাপি। আচ্ছা, এরপরে আসছি আমরা হোয়াট ইজ আর্জেন রবার্টসন পিপল। আমরা আর্জিল রবার্টসন পিপল, হ্যাঁ, আর্জিল রবার্টসন পিপল আমরা একবার পড়ছিলাম, কোথায় পড়ছি মনে আছে, আমরা পড়ছি নিউরোসিফিলিসে, আর্জিল রবার্টসন পিপল, হ্যাঁ, আর্জিল রবার্টসন পিপল আমাদের কোথায় পাই, নিউরোসিফিলিসে। এই আমাদের সময় আমরা যখন এটা প্রথম পড়াশোনা করি এমবিবিএস এ, তখন আমাদের এটা মনে থাকতো না যে আর্জিল রবার্টসন পিপল, এটাতে যে দেখা যায় যে আমরা জানি যে কোনো একটা যদি তোমার নার্ভে থার্ড নার্ভ হোক বা সেকেন্ড ক্রেনিয়াল নার্ভে লেশন হলে বোথ লাইট রিফ্লেক্স এন্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স দুটোই লস্ট হয়, তাই না, লাইট রিফ্লেক্স এন্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স, থার্ড নার্ভ লেশন বা সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ লেশনে হলে লাইট রিফ্লেক্স অ্যাকোমোডেশন রিফ্লেক্স দুটোই লস্ট হয়। কিন্তু এই আর্জেন্ট রবার্টসন পিপলে একটা লস্ট হয়, একটা ইনট্যাক্ট থাকে, এটা একটা অদ্ভুত ব্যাপার। তো অনেক সময় আমাদের এটা মনে থাকতো না যে কোনটা লাইট রিফ্লেক্স লস না অ্যাকোমোডেশন রিফ্লেক্স লস, এটা আমাদের কিন্তু মনে থাকতো না। হ্যাঁ, এই জন্য আমরা মনে রাখতাম যে এ আর্জেন্ট রবার্টসন পিপল, এ তে হচ্ছে অ্যাকোমোডেশন, আর তে রিফ্লেক্স, পি তে পারসিস্ট, তার মানে অ্যাকোমোডেশন রিফ্লেক্স পারসিস্ট করে, তাহলে কোনটা লস্ট হবে, লাইট রিফ্লেক্স লস্ট হবে। তাহলে হোয়াট ইজ আর্জেন্ট রবার্টসন পিপল, এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ পিপল, অ্যাটিপিক্যাল একদম স্পেশাল টাইপ, হ্যাঁ, একটা স্মল ইরেগুলার পিপল থাকে, ঠিক আছে, হোয়ার দ্য লাইট রিফ্লেক্স লস্ট বাট অ্যাকোমোডেশন রিফ্লেক্স পারসিস্ট। Argyll Robertson people is special type of people, which is where people is
স্মল অ্যান্ড আনইকুয়াল, ঠিক আছে, সারফেসটা হবে ইরেগুলার, ঠিক আছে, ইরেগুলার সারফেস, স্মল অ্যান্ড ইরেগুলার সারফেস হবে, where light reflects lost but accommodation reflects persist, ডেফিনেশনটা হবে এটা, হ্যাঁ। তাহলে লাইট রিফ্লেক্ট লস্ট হবে, অ্যাকোমোডেশন, পরীক্ষা অনেক সময় ধরে আমরা উল্টা উল্টা বলে ফেলি, যে আমরা অনেক সময় বলি লাইট রিফ্লেক্ট পারসিস্ট, অ্যাকোমোডেশন লস্ট। এই যে তুমি যদি আর্জেন্ট রবার্টসন পিপিল, আর্জিল রবার্টসন পিপিল যদি মনে রাখতে পারো, তাহলে অ্যাকোমোডেশন রিফ্লেক্ট পারসিস্ট, তাহলে কি হবে, লাইট রিফ্লেক্ট লস্ট, অ্যাকোমোডেশন রিফ্লেক্ট পারসিস্ট, ঠিক আছে। এটা হবে একটা স্মল পিপিল হবে এবং ইরেগুলার মার্জিনটা হবে, ইরেগুলার মার্জিন। সিন ইন হুইচ ডিজিজ, কোন ডিজিজে, তাহলে নিউরোসিফিলিসে। অল টাইপ অফ নিউরোসিফিলিস আমরা জানি 3 টাইপের হয়, মনে আছে কিনা তোমাদের, নিউরোসিফিলিস আমি সুন্দর করে পড়াইছিলাম। একটা হচ্ছে মেনিঙ্গোভাস্কুলার সিফিলিস, একটা জেনারেল প্যারাসিস অফ ইনসেন্স, আর একটা হচ্ছে তোমার টেপস ডরসালিস। তিনটাতেই কিন্তু আর্জিল রবার্টসন পিপিল পাওয়া যায়। এছাড়াও ব্রেন স্টিমে যদি আমাদের, বিশেষ করে মিড ব্রেনে যদি প্যাথোলজি হয়, এটা ভাস্কুলার লেশন হতে পারে, মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে, সেগুলোতে কিন্তু আর্জিল রবার্টসন পিপিল পাওয়া যেতে পারে, ঠিক আছে, বাট দিস ইজ রেয়ার। তাহলে কমন কজ যার জানতে চাইলে 1 নম্বর কজ যেটা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে নিউরোসিফিলিস, ঠিক আছে। নিউরোসিফিলিসের 3 ফর্মেই পাওয়া যায়, হ্যাঁ, টেপস ডরসালিস, মেনিঙ্গোভাস্কুলার সিফিলিস এবং তোমার জেনারেল প্যারাসিস অফ ইনসেন্স, তিনটাতেই পাওয়া যায়, এটা মনে রাখবো। সিন ইন হুইচ ডিজিজ, আচ্ছা, অলসো কল্ড, আচ্ছা, আমার মনে হয় এটা যে অ্যান্সারটা প্রশ্নটা করছে সে তারই ধারণা ঠিক নাই, কারণ অলসো কল বলতে আমরা বুঝবো যে এই আরজিল, আরজিল রবার্টসন পিপিলের আর কোনো নাম নাই। তবে আমার মনে হয় এটাকে আরেকটা বলছে যে অ্যাফারেন্ট পিপিলারি ডিফেক্ট নামে আরেকটা কন্ডিশন আছে, কিন্তু অ্যাফারেন্ট পিপিলারি ডিফেক্ট এটা কমনলি পাওয়া যায় আছে মাল্টিপল স্ক্লেরোসিস, হ্যাঁ, অ্যাফারেন্ট পিপিলারি ডিফেক্ট অথবা সুইঙ্গিং, আমরা যেটাকে সুইঙ্গিং লাইট টেস্ট করি, সুইঙ্গিং লাইট টেস্ট, হ্যাঁ, যদি আমরা দেখা যায় যে একটা যদি চোখের উপরে আমরা যে লাইট ফেলি তাহলে কি হবে, পিপিল কনস্ট্রিক্ট করবে, তাই না, এটাকে আমরা বলি ডিরেক্ট লাইট রিফ্লেক্স। আর অন্য চোখের লাইটটা কি হবে, ওটাও কনস্ট্রিক্ট করবে, এটাকে বলি কনসেনচুয়াল লাইট রিফ্লেক্স, তাই না। আমরা নর্মালি যদি একটা নর্মাল চোখের মধ্যে লাইট টর্চ ফেলি তাহলে আমরা বলবো লাইট রিফ্লেক্স, তাই না, লাইট রিফ্লেক্সটা পিপিলারি রিফ্লেক্স, এটাকে আমরা বলি পিপিলারি লাইট রিফ্লেক্স, পিপিলারি রিফ্লেক্স বলি। পিপিলারি রিফ্লেক্সটা কি, যে হোয়েন তুমি লাইট ফেলবা চোখের মধ্যে, লাইট, হ্যাঁ, ফোকাসড অন লাইট, পিপিল উইল বি কনস্ট্রিক্ট, ঠিক আছে, ডিরেক্ট, যেটাতে লাইট ফেলবো সেটা ডিরেক্ট কনস্ট্রিক্ট করবে, অ্যাজ ওয়েল এজ অপোজিট আই, সেটাকে বলি আমরা কনসেনচুয়াল লাইট রিফ্লেক্স, মানে অন্যটাও কনস্ট্রিক্ট করবে, ঠিক আছে। বাট ইন কেস অফ মাল্টিপল স্ক্লেরোসিসে আমাদের যেহেতু অপটিক নিউরাইটিস হয়, অপটিক নিউরাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিসে তো অপটিক নিউরাইটিস হয় তোমরা জানো, অপটিক নিউরাইটিস কিন্তু আরো অনেক কন্ডিশনে হয়, হ্যাঁ, যদিও মাল্টিপল স্ক্লেরোসিস আমরা কমন, মানে অপটিক নিউরাইটিসের কজ বললে আমরা প্রথমে বলি মাল্টিপল স্ক্লেরোসিস, কিন্তু অপটিক নিউরাইটিস কিন্তু আরো অনেক কারণে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যদি ইউনিল্যাটারাল তোমার ইয়ে হয়, অপটিক নিউরাইটিস হয়, সেক্ষেত্রে আমরা যদি ওই লাইট, ওই চোখে লাইট ফেলি তাহলে লাইট কিন্তু কনস্ট্রিক্ট করবে না, পিপিল কনস্ট্রিক্ট করবে না, হ্যাঁ, ঠিক আছে। এবং যখন আমরা সুইং আরেকটা চোখে লাইট ফেলবো, দেখা যাবে যে ওই চোখেও, যেটা যদি নর্মাল চোখে লাইট ফেলি যদি, তাহলে আরেকটা চোখ সেটা কিন্তু কনস্ট্রিক্ট করবে, অ্যাবনর্মালটা, যেটাতে অপটিক নিউরাইটিস হয়ে গেছে। কারণ কি, তোমরা যদি চিন্তা করো লাইট রিফ্লেক্সের পাতো এটা, তাহলে কিন্তু কনসেনচুয়াল লাইট তোমার নর্মাল চোখে যদি ফেলি তাহলে কিন্তু কনসেনচুয়াল লাইট রিফ্লেক্স কিন্তু ঠিক থাকবে, কিন্তু ডিরেক্ট লাইট রিফ্লেক্স অপটিক নিউরাইটিসে লস্ট হবে। হুম, কিন্তু তুমি আমরা যদি ওই যে অ্যাফারেন্ট পিপুলার ডিফেক্টে ইয়ে করি, তাহলে তোমার সুইঙ্গিং টেস্ট করি, তাহলে আমাদের দেখা যাবে যে আমরা যদি নর্মাল চোখে যদি লাইট ফেলি, তাহলে তোমার ফেলে যদি অ্যাবনর্মাল চোখে আবার যাই লাইটটা নিয়ে, তখন দেখবো যে ওই অ্যাবনর্মাল লাইটটা ডাইলেট করতেছে। তার মানে প্রথমে যখন আমরা কনসেনচুয়াল ফেলছি, মানে তোমার মানে ভালো চোখে লাইট ফেলছি, তখন কিন্তু ওইটা অ্যাবনর্মাল চোখটা কিন্তু কনস্ট্রিক্ট করছে, ঠিক আছে। যখন আবার লাইটটা নিয়ে আসছি যখন, তখন ওইটা আবার ডাইলেট করছে। এটা বুঝাইতে পারলাম কিনা জানি না, এটা আসলে মানে তোমাদের ক্লিয়ার যদি না ওই তোমার পিপিলারি রিফ্লেক্স, লাইট রিফ্লেক্স সম্বন্ধে ধারণা থাকে, চিন্তা করো, এটা বুঝতে পারবে, হ্যাঁ। অ্যাপারেন্ট পিপুলারি ডিফেক্ট, অ্যাপারেন্ট পিপুলারি ডিফেক্ট মানে বুঝবা যে সুইঙ্গিং লাইট টেস্ট করি এটাকে, মানে লাইট ফেললে কনস্ট্রিক্ট করার কথা, কিন্তু কনস্ট্রিক্ট না করে লাইট যে চোখটাতে অপটিক নিউরাইটিস আছে সেটা ডাইলেট করবে,
হ্যাঁ, সেই চোখটার পিপিলটা বড় হবে ওইখানে লাইট আনার সাথে সাথে। এটা মনে রাখবে অ্যাপারেন্ট পিপিলের ডিফেক্ট। আমার মনে হয় এটাই জানতে চাইছি। হোয়াট টাইপ অফ আলসার ফাউন্ড ইন সিফিলিস, এটা আমার মনে হয় তোমরা স্কিনে পড়বা। হ্যাঁ, এটাকে সিফিলিসে যে আলসার হয় এটাকে আমরা বলি শ্যাঙ্কার বলি, তাই না? শ্যাঙ্কার, শ্যাঙ্কার কোথায় হয়? শ্যাঙ্কার জেনিটেলিয়া হয়, হতে পারে, তাই না? জেনিটেলিয়া হতে পারে, গ্ল্যান্স পেনিসে হয় ইন কেস অফ মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? ফিমেল জেনিটেলিয়া হতে পারে, এছাড়াও কিন্তু এক্সট্রা জেনিটেলিয়া এরিয়াও হতে পারে। হ্যাঁ, শ্যাঙ্কার প্রথমে একটা ইরাইথেমেটাস তোমার মেকিউল হবে, এবং এরপরে তোমার ইরাইথেমেটাস মেকিউলের পরে তোমার এটা হবে কি যে তোমার ইয়ে করবে, তারপরে একটা ডিপ আলসার হবে, ডিপ, ঠিক আছে? এটা মার্জিনটা হবে তোমার স্মুথ এবং শার্প, ঠিক আছে? সারফেসটা হবে স্মুথ এবং ড্রাই থাকতে, কাভার থাকতে পারে বা ড্রাই থাকতে পারে, ঠিক আছে? এবং এটা ক্যারেক্টারিস্টিক্সে আলসারটা হবে পেইনলেস আলসার, মনে রাখবো। এবং এটা সাধারণত প্রাইমারি সিফিলিসে অবশ্যই পাবো আমরা, প্রাইমারি সিফিলিসে। এবং এটা তোমার দেখা যায় যে 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মধ্যে এটা আবার ডিসঅ্যাপিয়ার করে দেয়, ঠিক আছে? ডিসঅ্যাপিয়ার করবে। এবং এর সাথে এই আলসারের সাথে কিন্তু তোমার যে আলসারের সাথে তোমার ওই দিকে যেদিকে আলসার হবে সেদিকে ইনগুইনাল লিম্ফেডিনোপ্যাথি থাকবে, এবং ইনগুইনাল লিম্ফ নোড গুলো কিন্তু তোমার ডিসক্রিট হবে, রাবারি কনসিস্টেন্সি হবে এবং পেইনলেস হবে। হ্যাঁ, আলসারও যেমন পেইনলেস, লিম্ফেডিনোপ্যাথি হবে, যে ইনগুইনাল লিম্ফেডিনোপ্যাথি হবে সেগুলো পেইনলেস হবে, ঠিক আছে? সিফিলিস আলসার এটা আরো ভালো করে পড়াবে তোমাদেরকে। endocrine problem that occur from the obstructed liver, এটা প্রশ্নটা endocrine problem that occur from the obstructed liver। আচ্ছা, আমার মনে হয় তোমরা এটা অবস্ট্রাকটেড লিভার না, এটা হচ্ছে যে পোস্টপার্টাম, যে পার্টাম কন্ডিশন, যে বিশেষ করে যে অবস্ট্রাকটেড লিভার ঠিক না, এটা যদি আমাদের মানে হেমোরেজ হয়, হ্যাঁ, পোস্টপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজে কিন্তু তোমার যেটা হয় শিহান সিনড্রোম হয়, তোমরা জানো কিনা শিহান সিনড্রোম? হ্যাঁ, শিহান সিনড্রোম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, নেক্রোসিস অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, আমরা জানি প্রেগনেন্সিতে তো প্রচুর হরমোনের ডিমান্ড বেড়ে যায়। হ্যাঁ, এই জন্য পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু আমাদের যেহেতু সবগুলো হরমোনের স্টিমুলেটিং হরমোন তৈরি করে, এই জন্য প্রেগনেন্সিতে পিটুইটারি গ্ল্যান্ডে কিন্তু তোমার অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এবং এর ব্লাড সাপ্লাইয়ের ডিমান্ডও বেড়ে যায়, অনেক ডিমান্ড বেড়ে যায় প্রেগনেন্সিতে, ঠিক আছে? এখন যদি হঠাৎ করে ডিউরিং লেবার ডেলিভারির সময় যদি তোমার পেরিপার্টাম বা পোস্টপার্টাম ব্লিডিং যদি হয়, তাহলে পেশেন্টের কি হবে? তাহলে হাইপোভলিমিয়া হবে, শকে যাবে পেশেন্টের, তাই না? হাইপোক্সিয়া হবে, মানে এনিমিক পেশেন্ট যদি ব্লাড লস হয় তাহলে ব্লাড প্রেশার ফল করবে। ব্লাড প্রেশার ফল করলে কি হবে? বা পেশেন্টের যদি ব্লাড হাইপোটেনশন হয়, তাহলে তোমার যে পিটুইটারি গ্ল্যান্ডের যে সাপ্লাই, সে যা ডিমান্ড আছে সেটা কিন্তু ফুলফিল হবে না। হ্যাঁ, সেই সময় তো পিটুইটারি গ্ল্যান্ড তো অনেক বড় হয়ে যায়, তার ব্লাড সাপ্লাই অনেক দরকার হয়, তখন দেখা যায় যে ব্লাড সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্লাড যাবে না। ব্লাড না গেলে কি হবে? পিটুইটারি গ্ল্যান্ডটা তোমার ইনফেকশন হয়ে যাবে, হ্যাঁ, নেক্রোসিস হয়ে যাবে, ব্লাড লস হয়ে নেক্রোসিস হবে। সেই কন্ডিশনটাকে আমরা বলি শিহান সিনড্রোম। শিহান সিনড্রোম, হ্যাঁ, এটা হচ্ছে। তাহলে এন্ডোক্রাইন প্যাথোলজি যেটা হবে আমাদের আসলে অ্যাকচুয়ালি এটা হয় যে পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন ডিফিসিয়েন্সি হবে, প্যান হাইপোপিটুইটারিজম, ঠিক আছে? অ্যান্টিরিয়র পিটুইটারিতে তোমরা জানো যে কি কি হরমোন থাকে। হ্যাঁ, যেমন প্রোল্যাকটিন থাকে, ঠিক আছে? তাহলে তোমার প্রোল্যাকটিন থাকলে পেশেন্টের দেখা যাবে পরবর্তীতে বাচ্চাকে বুকের দুধ, প্রোল্যাকটিন ছাড়া তো ব্রেস্ট মিল্ক তৈরি হবে না, তাই না? তাহলে তোমার দেখা যাবে বুকের দুধ পাচ্ছে না বাচ্চা। হ্যাঁ, তারপরে তার গ্রোথ হরমোন কমে যেতে পারে। হ্যাঁ, তারপরে এসিটিএইচ, ঠিক আছে? পেশেন্ট পেল হবে, পেল হয়ে যেতে পারে। হ্যাঁ, গ্রোথ হরমোন কমে গেলে পেশেন্টের স্কিন থিন হয়ে যাবে, ঠিক আছে? ম্যালেজ থাকবে, মাসল ওয়াস্টিং হবে। তারপরে এফএসএইচ, এলএইচ, এই দুটো হরমোনই কমে যাবে, তাই না? তাহলে তোমার পরবর্তীতে দেখা যাবে যে তাদের মানে সেক্স হরমোন যেগুলো সেগুলোর সমস্যা হবে। হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সিস্টেমের সমস্যা হবে, রিপ্রোডাক্টিভ পরবর্তীতে দেখা যাবে বাচ্চা কাচ্চা মানে আর কনসিভ করবে না, ঠিক আছে? মেনস্ট্রুয়েশন সাইকেল ঠিক থাকবে না, মেনস্ট্রুয়েশন অ্যামেনোরিয়া নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্ট। হ্যাঁ, তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। আমার মনে হয় এটা এন্ডোক্রাইন প্রবলেম ইন দা ডিউ টু অবস্ট্রাকটেড লিভার, মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে ব্লিডিং হচ্ছে। হ্যাঁ,
তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের প্যাথোলজি হবে, এটাকে বলে শিহান সিনড্রোম। শিহান সিনড্রোম, শিহান সিনড্রোম occur due to necrosis in the pituitary gland causing panhypopituitarism, hypopituitarism। হ্যাঁ, সাধারণত এন্টিরিয়র পিটুইটারি ইনভলভমেন্ট হয়, কারণ আমরা জানি যে এন্টিরিয়র পিটুইটারি ভাস্কুলার সাপ্লাই আছে, হ্যাঁ, আর পোস্টেরিয়র পিটুইটারি তো একটা নিউরোনাল কানেকশন। আচ্ছা, এরপরে আমরা আসি যে পেশেন্ট উইথ ফিভার, হেডেক, নেক রিজিডিটি, ডায়াগনোসিস। ফিভার, হেডেক, নেক রিজিডিটি, ডায়াগনোসিস ইজ ভেরি সিম্পল। ডায়াগনোসিস মেনিনজাইটিস অথবা মেনিঙ্গোএনকেফালাইটিস। যদি অল্টার এর সাথে অল্টার কনসিয়াসনেস থাকে তাহলে আমরা বলবো মেনিঙ্গোএনকেফালাইটিস। আর যদি শুধুমাত্র প্লেন ফিভার, হেডেক এন্ড নেক রিজিডিটি থাকে তাহলে আমরা বলবো মেনিনজাইটিস। ঠিক আছে, মেনিনজাইটিস মে বি ভাইরাল, মে বি ব্যাকটেরিয়াল, মে বি টিউবারকুলার। তাহলে তিনটা যে কোনো একটা হতে পারে, হ্যাঁ, ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে এন্ড টিউবারকুলার। আচ্ছা, পেশেন্ট উইথ হেডেক, নেক রিজিডিটি, নো ফিভার, ভেরি গুড। হেডেক, সিভিয়ার হেডেক, সাডেন সিভিয়ার হেডেক এবং এক্সামিনেশন করে আমরা দেখলাম নেক রিজিডিটি আছে। তাহলে ডায়াগনোসিস সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, ক্লিয়ার। তাহলে ফিভার থাকলে তোমার হবে যে ফিভার থাকলে হবে তোমার মেনিনজাইটিস, ফিভার না থাকলে হবে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। একদম ক্লিয়ার কাট কথা, হ্যাঁ। তবে সাবঅ্যারাকনয়েড হেমোরেজে কিন্তু ফিভার হতে পারে, এটা মনে রাখবা। কখন কখন হয় অনেক সময় প্রশ্ন করতে পারে, বিশেষ করে নিউরোলজির স্যাররা যদি থাকে পরীক্ষায়, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা, তাহলে কিন্তু পরীক্ষা ধরতে পারে। একটা হতে পারে যে কেমিক্যাল মেনিনজাইটিস হয়, এটা 3rd ডে থেকে 5th ডে বা 7 ডে এই এর মধ্যে হয় কিন্তু। এটা তাহলে বিগিনিং ফিভার কিন্তু শুরুতে থাকবে না, ফিভার হবে 3rd ডে থেকে। ঠিক আছে, তাহলে কেমিক্যাল মেনিনজাইটিসের কারণে হতে পারে, কিন্তু এইখানে টেম্পারেচার কিন্তু 101 এর উপরে উঠবে না, নট মোর দেন 101। হ্যাঁ, এটা মাইল্ড লো গ্রেড ফিভার হয়। বাট তোমরা জানো মেনিনজাইটিসে হাই গ্রেড ফিভার থাকতে পারে, আবার লো গ্রেড ফিভারও থাকতে পারে। যেমন টিবি মেনিনজাইটিসে লো গ্রেড ফিভার থাকে না, বা ভাইরাল বা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে হাই গ্রেড ফিভার থাকে। আচ্ছা, তাহলে অবশ্যই এটা পরে জ্বর যদি হয়, আগে জ্বর থাকলে অবশ্যই অলওয়েজ মেনিনজাইটিস। জ্বর যদি পরে 3rd ডে অনওয়ার্ড আসে তাহলে এটা কিন্তু কেমিক্যাল মেনিনজাইটিস হয় অনেক সময়, ইয়েতে কি বলে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, সেক্ষেত্রে ফিভার হতে পারে। আবার অনেক সময় কিন্তু আমরা জানি যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজের একটা কমপ্লিকেশন হচ্ছে ডিলেড সেরিব্রাল ভিসোস্পাজম, এবং এই ভিসোস্পাজম হয়ে যদি তোমার ব্রেন স্টিমে যদি ইসকেমিয়া হয়, তাহলে আমরা জানি যে ব্রেন স্টিমে তোমার ইয়ে থাকে, ব্রেন স্টিমে তোমার আমাদের হাইপোথ্যালামাস থাকে, এখানে টেম্পারেচার রেগুলেশন সেন্টার থাকে। সেই ক্ষেত্রে কিন্তু হাই গ্রেড ফিভার হতে পারে, ভেরি হাই ফিভার হতে পারে সাবঅ্যারাকনয়েড ডিলেড সেরিব্রাল ইসকেমিয়ার কারণে। ডিলেড সেরিব্রাল ইসকেমিয়ার কারণে তোমার একটা কমপ্লিকেশন অফ সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, সেই ক্ষেত্রে কিন্তু হাই গ্রেড ফিভার থাকতে পারে। আর একটা হতে পারে জ্বর ডিউ টু অ্যাসোসিয়েটেড সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। সেকেন্ডারি যদি ইনফেকশন হয়, যেমন ওই পেশেন্টের ক্যাথেটার দেওয়া আছে, তার ইউরিন ইনফেকশন হলো, হয়ে তার ইয়ে হতে পারে। বা সাবঅ্যারাকনয়েড পেশেন্টে তো সাবঅ্যারাকনয়েড হেমোরেজের পেশেন্ট তো আনকনশাস থাকতে পারে, তাই না? সেক্ষেত্রে তোমার অ্যাসপিরেশন হতে পারে, অ্যাসপিরেশন হয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়া হলে জ্বর হতে পারে কিন্তু। তাহলে জ্বর যে হবে না এমন কোনো কথা নেই। তবে তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে প্রশ্ন ধরা হয়, এই প্রশ্নটা ঠিক আছে, যে ফিভার, হেডেক, নেক রিজিডিটি, ডায়াগনোসিস মেনিনজাইটিস। ফিভার, হেডেক, ফিভার, নেক রিজিডিটি, সরি, হেডেক, নেক রিজিডিটি without any fever or no fever, diagnosis subarachnoid hemorrhage. আচ্ছা, two important cause of subarachnoid hemorrhage other than trauma. সাবঅ্যারাকনয়েড হেমোরেজ আমরা মেডিকেল, যারা আমরা মেডিসিন নিয়ে যারা পড়ি, তারা আমরা ট্রমাটাকে বাদ দিয়েই বলি। এবং সাবঅ্যারাকনয়েড হেমোরেজের সবচেয়ে কমনেস্ট কজ হচ্ছে তোমার, আমরা সবাই জানি 90%, মোর দ্যান 90% ক্ষেত্রে ডিউ টু রাপচার অফ তোমার বেরি অ্যানিউরিজম। ঠিক আছে, ইন্ট্রাক্রেনিয়াল বেরি অ্যানিউরিজম থাকে, বেরির মতো অ্যানিউরিজম থাকে। আমরা জানি যে ব্লাড ভেসেলের জাংশনে, হ্যাঁ, যেমন বাইফার্কেশন অফ দা মিডল সেরিব্রাল আর্টারি, ঠিক আছে, অথবা তোমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বাইফার্কেট হয়ে দুইটা আর্টারি ব্রাঞ্চ, একটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি এন্ড এন্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এখানে হতে পারে। বা এন্টেরিয়র সেরিব্রাল আর্টারির সাথে কমিউনিকেটিং আর্টারি থাকে সেই যে তোমার বাইফার্কেশন গুলোতে, ঠিক আছে, কমিউনিকেটিং যে জায়গাটাতে, ওখানে কিন্তু অ্যানিউরিজম হয়।
তাহলে ডিউ টু একটা হচ্ছে যে কজ হচ্ছে মেইন কজ হচ্ছে রাপচার অফ তোমার বেরি অ্যানিউরিজম, এটা মনে রাখবা নাম্বার 1, এটা 90% কজ। এছাড়াও যেগুলো আদার কজের মধ্যে যেটা যেমন ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে সাধারণ হেমোরেজ, যেমন থ্রোম্বোসাইটোপেনিয়া হলে হতে পারে, অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা ড্রাগ দিচ্ছি অনেক সময় হতে পারে, অ্যান্টিপ্লেটলেটের কারণে হতে পারে, ব্লিডিং ডায়াথেসিস যেটাকে বলি, হ্যাঁ, বা কোয়াগুলেশন ডিফেক্ট থাকলে হতে পারে, হ্যাঁ, যেমন তোমার হেমোফিলিয়া, ভন উইলি ব্রেন ডিজিজ, হ্যাঁ, এগুলোতেও হতে পারে কিন্তু, হ্যাঁ। আর একটা এভিএম, অনেক সময় এভিএম কিন্তু সাধারণ স্পেসে, যদি রেয়ার, এভিএম এর সাধারণত ইন্টারপ্যারেনকাইমাল হেমারয়েড হয়, হেমোরেজিক স্ট্রোকের কারণ একটা হচ্ছে এভিএম, বাট তোমার রেয়ারলি 5% ক্ষেত্রে কিন্তু এভিএম রাপচার হয়েও তোমার এটা হতে পারে কিন্তু, হ্যাঁ। বাট মনে রাখবা যে তাহলে 1 নম্বর একটা কারণ বলতে বললে আমরা বলবো রাপচার অফ ব্যারি অ্যানিউরিজম, ঠিক আছে, ব্যারি অ্যানিউরিজম রাপচার হলেই সাধারণ হেমোরেজ হয়, এটা 90% ক্ষেত্রে, মোর দ্যান 90% ক্ষেত্রে। এছাড়া আমরা বলবো যে একটা হতে পারে এভিএম রাপচার হতে পারে, আর একটা যদি বলো যে ব্লিডিং ডায়াথেসিস, এইটা। আচ্ছা, তাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় কি স্ট্রোকে? অবশ্যই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, হাইপোনাট্রিমিয়া হয়, হাইপোক্যালামিয়া হতে পারে, বাট হাইপোনাট্রিমিয়া ইজ কমন, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ইন কেস অফ তোমার স্ট্রোকে হাইপোনাট্রিমিয়া হয়। হাইপোনাট্রিমিয়া কেন হয়? যে একটা হেমোরেজিক স্ট্রোক হলে আমরা জানি যে বা ইসকেমিক স্ট্রোক হলেও, বড় লার্জ স্ট্রোক হলে ভমিটিং হতে পারে, এটা ভমিটিং এর কারণে হতে পারে কিন্তু, হ্যাঁ। আর যেটা মানে ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে সিয়ার, সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন। আমরা জানি যে ব্রেনের যে কোনো প্যাথোলজি, সে ব্রেন টিউমার হোক, স্ট্রোক হোক, ব্রেন অ্যাক্সেস হোক, যে কারণেই হোক না কেন, ব্রেনে কোনো প্যাথোলজি হলে, মেনিনজাইটিস হলে, সাধারণ হেমোরেজ হলে, আমাদের সিয়ার, হ্যাঁ, সিন্ড্রোম, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন, এডিএইচ সেক্রেশন বেড়ে যায়। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক, অ্যান্টিডাইউরেটিক যে হরমোন আছে এডিএইচ, ঠিক আছে, আমাদের পোস্টেরিয়র পিটুইটারি থেকে যে এডিএইচ সিক্রেশন হয়, এই এডিএইচ সিক্রেশনটা বেড়ে যায়। বেড়ে গেলে এটা তোমার আমাদের কিডনিতে যে তোমার ফ্লুইড রিটেনশন করলে তোমার ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া এটাকে বলা হয়। সিয়াতে যেটা হয় ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া, ওকে, ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া, এটা মনে রাখতে হবে, সিয়াদের কারণে হাইপোনাট্রিমিয়া হয়। আর একটা হতে পারে ভমিটিং হতে পারে পেশেন্টের, এই কারণে হাইপোনাট্রিমিয়া হয়। আর পেশেন্ট, এই দুটোই বলবো ইম্পর্টেন্ট কারণ। ফিচার অফ এআইডিপি, এআইডিপি মানে হচ্ছে গুলেন ব্যারি সিনড্রোম। ফিচার অফ এআইডিপি তো আমরা জানি, এর আগে আমরা বলছি ফিচার অফ এআইডিপি, হ্যাঁ। এআইডিপি হচ্ছে একুট ইনফ্লেমেটরি ডিমাইলিটিং পলিনিউরো রেটিকুলোপ্যাথি, ঠিক আছে, এটা জিপিএস এর একটা টাইপ। এটা তো হবে তোমার উইকনেস অফ 2 or more limbs, অ্যারিফ্লেক্সিয়া, ঠিক আছে। সিএসএফ স্টাডি করলে আমরা পাবো কি অ্যালবুমিনোসাইটোজেনিক ডিসিশন, আর কিছু অ্যাবসেন্স অফ ফিভার, ঠিক আছে, ভাস্কুলাইটিস, আদার ডিজিজ, হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে, এটা আলোচনা করা হয়েছে। আচ্ছা, হোয়াট ইজ পার্কিনসন ডিজিজ? পার্কিনসন ডিজিজ যদি আমরা বলি, তো আমরা বলবো যে পার্কিনসন ডিজিজ তোমার খুব ইম্পর্টেন্ট একটা আমাদের প্যাথোলজি, হোয়াই ইট ইজ নেম, তো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আচ্ছা, পার্কিনসন ডিজিজ হচ্ছে, এটাকে আমরা বলি পার্কিনসন, এটা হচ্ছে ইডিওপ্যাথিক পার্কিনসনিজম। পার্কিনসনিজম 2 রকমের আছে, হ্যাঁ, প্রাইমারি পার্কিনসনিজম আর সেকেন্ডারি পার্কিনসনিজম। প্রাইমারি পার্কিনসনিজমটা হচ্ছে পার্কিনসন ডিজিজ, ঠিক আছে, এটা একটা বেজাল গ্যাংলিয়া ডিজিজ বা এক্সট্রাপিরামিডাল ডিজিজ সিস্টেমের ডিজিজ। পার্কিনসন ডিজিজ অফ এক্সট্রাপিরামিডাল সিস্টেম, এটা নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস নিব আশা করি, ঠিক আছে, পার্কিনসন ডিজিজ সম্বন্ধে, তখন আমরা আরো ডিটেলস জানতে পারবো। প্যাথোলজি এখানে কি হয়, এখানে ডিউ টু ডোপামিন লস হয়, হ্যাঁ, ডোপামিন সাবস্টেন্সিয়া নাইগ্রা আছে আমাদের, ঠিক আছে, ব্রেন স্টিমে, মিড ব্রেনের সাবস্টেন্সিয়া নাইগ্রা, এই সাবস্টেন্সিয়া নাইগ্রা গুলো ডোপামিন রিচ থাকে, এবং গ্র্যাজুয়ালি যদি ডোপামিন রিডাকশন হয় এই সেলগুলোতে, এবং সেল যদি আস্তে আস্তে ডিজেনারেশন হয় এবং সেল যদি কমে যায়, তাহলে পার্কিনসন ডিজিজ হয়। প্যাথোলজি মূল কথা হচ্ছে এটা, হ্যাঁ। হোয়াই ইট ইজ নেম সো, এটা নেমটা পার্কিনসন ডিজিজ, তো পার্কিনসন যে আবিষ্কার করছে ডিজিজ, জেমস পার্কিনসন, ব্রিটিশ ফিজিশিয়ান, হ্যাঁ, জেমস পার্কিনসন, এনার নামেই এটা পার্কিনসন ডিজিজের নামকরণ করা হয়েছে।
বুঝছো, ইনি প্রথম ইয়ে করে যে এটা একটা শেকিং ডিফিকাল্টি ডিজিজ, মানে ডিফিকাল্টি মানে পেশেন্ট শেক করতে পারে, নোট করতে পারে না, শেকিং ডিফিকাল্টি। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে আছে আমাদের ক্রাইটেরিয়া, 4টা ক্রাইটেরিয়া আমরা জানি। একটা থাকবে ট্রেমর, ট্রেমরটা হবে ক্যারেক্টারিস্টিক্স রেস্ট ট্রেমর হবে, হ্যাঁ, রেস্ট ট্রেমর, ঠিক আছে। তারপরে হবে তোমার ব্র্যাডিকাইনেশিয়া বা হাইপোকাইনেশিয়া, হ্যাঁ, ব্র্যাডিকাইনেশিয়া থাকবে মানে পেশেন্টের মুভমেন্ট কমে যাবে, ঠিক আছে। তারপর আরেকটা থাকবে রিজিডিটি, আমরা যদি এক্সামিন করি দেখবো যে রিজিডিটি থাকবে, ঠিক আছে, রিজিডিটি। পায়ের যদি আমরা দেখি লেট পায়ে রিজিডিটি থাকে, বা আমরা যদি এলবো ব্যান্ড করতে যাই দেখবো যে লেট পায়ে রিজিডিটি মানে রিজিডিটি থ্রো আউট দ্য রেঞ্জ, থ্রো আউট দ্য রেঞ্জ, হ্যাঁ। আর স্ট্রোকে আপার মোটর ইয়াতে যেটা হয় সেটা হচ্ছে স্পেসিফিসিটি। তাহলে ট্রেমর হবে, রিজিডিটি হবে, ব্র্যাডিকাইনেশিয়া বা ব্র্যাডিকাইনেশিয়া হবে, আর একটা হচ্ছে পোস্টুরাল ইনস্টেবিলিটি, পেশেন্টের পোস্টুরাল ব্যালেন্স থাকবে না, আনস্টেবল হবে, পোস্টুরাল ইনস্টেবিলিটি, এই জন্য রিকারেন্ট ফল হয়। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে ট্রেমর হবে, রেস্ট ট্রেমর, ঠিক আছে, রিজিডিটি হবে, আমরা রিজিডিটি পাবো লেট পাইপ রিজিডিটি এবং কক হুইল রিজিডিটি, দুটো রিজিডিটি পাই। এটা আমরা যখন পার্কিনসন ডিজিজ করবো তখন আলোচনা করব। আচ্ছা, তারপরে হবে তোমার ব্র্যাডিকাইনেশিয়া, মানে মুভমেন্ট খুব স্লো হয়ে যাবে, সবকিছু যেমন বোতাম লাগানো স্লো, খাওয়া স্লো, হাঁটা স্লো, সবকিছু, এটাকে বলি ব্র্যাডিকাইনেশিয়া, হ্যাঁ, ঠিক আছে। এবং পোস্টুরাল ইনস্টেবিলিটি, এগুলো হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। তো আজকে এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ আমার আসলে একটা 8টা থেকে সেমিনার আছে, আমাকে সেমিনারে অ্যাটেন্ড করতে হবে। আজকে আমরা শেষ করে দেই, নেক্সট ক্লাসে আমরা বাকিটা এখান থেকে যে মেনিনজাইটিস থেকে আমরা আবার শুরু করে বাকি ক্লাস, বাকিটা ইয়ে করবো আশা করি, ঠিক আছে। করে আমরা সিনারিও যদি কিছু কোশ্চেন পাই ওই দিন হয়তো অনেক লম্বা ক্লাস নিতে পারবো।